তুমি যে কোশ্চেন পেপার দেয় না, কোশ্চেন পাঠাইলে ওই কটা কোশ্চেন একটু ছোট ছোট করে নোট করে রেখো, পরে অ্যান্সার দেবো। ওই পাশে বসে দেখো আজকে কোনটা তোমার। এটা তো আমি খুব দেখে দিতে পারলাম না। এটা দেখতেছো না? 8 জন জয়েন। হ্যাঁ, 8 জন 9 জন জয়েন করলে তো ক্লাস নেই। আসছে এটা আনতে এই ক্যামেরাটা তো সবই যাবে। হয়েছে? কয়জন জয়েন করছে? 33 জন হয়ে গেছে। ঠিক আছে। Thank you everybody to join the class. Today we will discuss regarding the disease and different aspects of the disease of gallbladder. So far I can remember I already have completed this gallbladder diseases and its associates conditions and the biliary tree also. তো আমরা যে জিনিসটা চাচ্ছি এটা একটু রিপিটেশন হলো, আর এটার সাথে কিছু প্র্যাকটিক্যাল যে লেখাপড়াগুলো, যেগুলো যেমন ধরো তোমাদের অসপি এবং অসপির সাথে যে কোশ্চেনগুলো, রিটেনের কিছু কোশ্চেন, এই জিনিসগুলো আজকে একই সাথে আমি কুইকলি ডিসকাস করে যাব। তো আমার মনে হয় যে তোমরা যত বেশি লোকজন, যত বেশি স্টুডেন্ট জয়েন করবা তোমাদের অত ভালো। আর কামরুল, তুমি নিজে একটু রিপোর্টিয়ার হয়ে কিছু কিছু জিনিস নোট করো। আর তোমাদের মেয়েদের ভিতর যে কোনো একজনকে নিশ্চয়ই দায়িত্ব দিছো। এর আগের দিন একটা মেয়ে ওই লিখছিল, ওর মোটামুটি সম্পূর্ণটাই কমপ্লিট করতে পারছিল, আমি দেখছি ওর লেখাটা। তো এরকম একজন বা দুইজন মেয়েকেও একটু দায়িত্ব দিয়ে দাও। তাহলে আমি স্টার্ট করি, এবং আমি একটু কুইকলি যাব এই জন্য যে তোমাদের এরা আজকে এই গলব্লাডার ডিজিজটা পুরোটাই শেষ করে দেব, পরে আবার অন্য লেসনে চলে যাব। আমরা গলব্লাডার ডিজিজের কথা যদি বলি, প্রথমে যে প্রশ্নটা আসে যে গলব্লাডারে আসলে হোয়াট আর দ্য কমন প্রবলেম অর ডিজিজেস ইন দি গলব্লাডার। অ্যাজ এ মেডিকেল সায়েন্টিস্ট or as a graduate doctor, you must have to know the maximum diseases of the gallbladder, এবং you must have to acquire the skillness and knowledge so that you can diagnose almost all the gallbladder problem and you can treat gallbladder diseases. এটা আমি মনে করি যে এটা যেহেতু কমন একটা টপিকস, এটার সব কিছুই তোমাদের আদ্যপান্ত জানতেই হবে। তো যে কোনো অর্গানের একটা কনজেনিটাল প্রবলেম থাকে। তো এই গলব্লাডার অ্যান্ড বিলিয়ারি ট্রি এই জিনিসটা এই এক লাইনে মনে রাখবা। আমি আজকে বলে দিলাম, আজকে এই এক লাইনে মনে রাখবা কি, যে গলব্লাডার অ্যান্ড বিলিয়ারি ট্রি, দিস অর্গান, দ্যাট ইজ দিস পার্ট is the this organ is the organ of anomalies. এই শরীরের ভিতর যত অ্যানোমালিজ আছে, যত জায়গায় যে কনজেনিটাল প্রবলেম হয়, কিন্তু গলব্লাডার এবং বিলিয়ারি ট্রি এর মতো আর প্রবলেম আর কোথাও হয় না। এই জন্য আমরা এটাকে বলি ইট ইজ দি অর্গান অফ অ্যানোমালিস। এবং এই অর্গান অফ অ্যানোমালিস নট অনলি ইন দি গলব্লাডার, দ্য অ্যানোমালিস ইজ অলসো অকার ইন দি বাইল ডাক্ট। তা আমি গলব্লাডারটা আজকে কিছুটা বলবো, আবার পরের দিন বাইল ডাক্ট বলে অ্যালং উইথ দি অবস্ট্রাকটিভ জন্ডিস শেষ করে দেবো। তাই কালকে আমি কিন্তু পরপর ক্লাস নেব। তো আজকের ক্লাস, কালকের ক্লাস, 2 ক্লাসে শেষ হয়ে যাবে।
তো গল ব্লাডারের তাহলে কনজেনিটাল প্রবলেম যেটা দেখো, অ্যাবসেন্স অফ গল ব্লাডার। এটা 1 লাখ 2 লাখ মানুষের মধ্যে দেখা যাবে যে গল ব্লাডার নাই, মানে গল ব্লাডার কিন্তু অ্যাবসেন্ট থাকতে পারে। আর একটা দেখো ফ্রিজিয়ান ক্যাপ। ফ্রিজিয়ান ক্যাপটা একটা ডিফর্মিটি। গল ব্লাডারটার ফান্ডাসটা এমনভাবে একটা ডিফর্মিটি হয়ে থাকে দেখলে মনে হবে যেন ফ্রিজিয়ান ক্যাপ। ফ্রিজিয়ান মানে ফরাসিয়ান সৈন্যরা এক ধরনের ক্যাপ ব্যবহার করতো মাথায়, মানে তাদেরকে অনুকরণ করেই এই ডিফর্মিটিটা দেখতে অনেকটা লাইক দিস, সেই জন্য এটাকে বলা হয় ফ্রিজিয়ান ক্যাপ। ফ্রিজিয়ান ক্যাপ ডিফর্মিটি এই একটা ডিফর্মিটি, এবং এই ফ্রিজিয়ান ক্যাপ ডিফর্মিটি থাকলে যে প্রবলেমটা এই ধরনের রুগীদের জীবনেও কোনো অসুবিধা না হতে পারে। আবার অনেক অনেক রুগীর ভিতরে দেখা যায় যে ফ্রিজিয়ান ক্যাপের মধ্যে স্লাজ হয়, বিলিয়ারি স্লাজ, আবার কিছু কিছু ক্ষেত্রে স্টোন, তো সেই ক্ষেত্রে কিছু প্রবলেম তৈরি করে। এই জন্য এটা মনে রাখতে হবে যে ফ্রিজিয়ান ক্যাপ একটা অ্যাসিমটোমেটিকও হতে পারে, আবার অনেক অনেক ক্ষেত্রে এটাই কিছু সিমটমও তৈরি করতে পারে। এরপরে দেখো ফ্লোটিং গল ব্লাডার। গল ব্লাডার কখন ফ্লোটিং হবে? তোমরা এর আগে শুনছো ফ্লোটিং সিকাম, অর্থাৎ মেজেন্টি। সিকামের তো মেজেন্টি থাকে না, ইউজুয়ালি পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের সাথে লাগানো থাকে, তো তখন সেক্ষেত্রে তো এটা ফিক্সড। গল ব্লাডারও তোমরা জানো গল ব্লাডার ফোসা এটা ফিক্সড, বাট ইট ইজ দি অক্সিলারি পার্ট অফ দ্য জিআইটি। জিআইটির যে কোনো জায়গায় মেজেন্টির একটা প্রশ্ন আসে, গল ব্লাডার যদি একটা লং মেজেন্টি দিয়ে যদি ঝুলে থাকে তখন আমরা এটাকে বলি ফ্লোটিং মেজেন্ট্রি। অর্থাৎ ইফ দ্য গল ব্লাডার হ্যাজ গট লং মেজেন্ট্রি and it can move in different way, যেদিকে রুগী কাত হয়ে শোবে সেদিকে ঘুরে যাবে, সেদিকে নড়বে। এমনকি যদি মেজেন্ট্রিটা এত বেশি বড় হয় তখন অনেক সময় ঘুরতে গিয়ে দেয়ার মে বি টুইস্টিং হয়ে ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে দেখা যায় তখন একটা বিশাল একটা মানে ক্যাটাস্ট্রফি ডেভেলপ করে। অ্যান্ড it is the very severe acute abdominal condition, এবং অনেক সময় acute abdominal একটা কারণও কিন্তু twisted gallbladder due to long mesentery। এটা তুমি যদি বলো তো অবশ্যই তোমার এক্সামিনার খুশি হবে। One of the important cause of acute abdomen is the floating gallbladder and twisting gallbladder। এটা মনে রাখবা। তাহলে এই ফ্লোটিং গল ব্লাডারটা কিন্তু তোমাদের অনেক সময় শর্ট নোটে আসে, আমি অলরেডি সেটা কভার করে দিলাম। এটুক লেখাই যদি লেখো, এটা একটা মোস্ট ইমার্জেন্সি, এটা একটা একুট অ্যাবডোমেন ডেভেলপ করে, এবং আর ইমিডিয়েটলি ডায়াগনোসিস এবং সার্জিক্যাল ট্রিটমেন্ট ইমিডিয়েটলি দরকার। কাজে এই 4-5টা কথা যদি তোমরা মনে রাখো এবং তুমি যদি সেটা পরীক্ষায় লেখো, ইউ ক্যান গেট ফুল মার্কস। এবার কমন অ্যাকোয়ার্ড ডিজিজ। গল ব্লাডারের যে অনেক রোগ আছে, এখানে যে কটা রোগ এটা কমন ডিজিজ, এছাড়াও আরও যে রোগ নাই তা না, আরও কিছু রোগ আছে, কিন্তু আমি এখানে যে কটা উল্লেখ করা আছে সেই কটা তোমাদের আমরা বলি। যেমন গল স্টোন ডিজিজ। তোমরা গল ব্লাডার কল্পনা করলেই আমরা প্রথমেই বলি যে গল স্টোন ডিজিজ। গল ব্লাডারের স্টোন যদি হয় তাহলে আমরা সেটাকে কি বলি? কোলিলিথিয়াসিস। গল ব্লাডারে স্টোন হলে কোলিলিথিয়াসিস, আর ডাক্টের ভিতরে যদি স্টোন থাকে তাহলে কি বলি? কোলিডোকোলিথিয়াসিস। এই দুইটা শব্দ দয়া করে যেন কোনোভাবে না ভুলো। হ্যাঁ, এটা এত সহজ জিনিস, একজন গ্রাজুয়েট ডাক্তার হিসেবে তুমি যদি একটু ভালো করে মানে গুছাই না বলতে পারো তাহলে এটা তোমার জন্য যথেষ্ট পরিমাণে একটা নেগেটিভ পয়েন্ট। এই জন্য মনে রাখবা গলস্টোন ডিজিজ, দ্যাট ইজ ইট ইজ অলসো কল্ড কোলিলিথিয়াসিস। আর যদি একিউট এবং ক্রনিক ইনফ্লামেশন হয়, ইনফেকশন হয়, তখন সেটাকে আমরা বলি কোলিসিস্টাইটিস। সেটা একিউটও হতে পারে, ক্রনিকও হতে পারে। যদি কোনো কারণে গল ব্লাডারের ভিতরে যদি কমপ্লিকেশন হয়ে যদি পাস হয়, হ্যাঁ, তাহলে সেটাকে আমরা বলি এমপাইমা গল ব্লাডার। এছাড়া গল ব্লাডারের ভিতরে কিন্তু পলিপ, ইট ইজ নট এ আনকমন কন্ডিশন। আমরা প্রতি মাসেই 2-3-4 রুগী পলিপের, গল ব্লাডার পলিপের রুগী পাই। এছাড়া যেমন ইন্টেস্টাইনের ভিতরে ডায়াবেটিকুলাম হয়, এই গল ব্লাডারের ভিতরেও কিন্তু ডায়াবেটিকুলার ডিজিজ হয়, ডায়াবেটিকুলাম হতে পারে। তাহলে ডায়াবেটিকুলোসিস, ইট ইজ অলসো এ ডিজিজ অফ দ্য গল ব্লাডার।
আর একটা হলো ইনফেকশন, অনেক ধরনের ইনফেকশন হতে পারে, তোমরা জানো, পায়োজেনিক ইনফেকশন, নন পায়োজেনিক ইনফেকশন। তাহলে এই নন পায়োজেনিক ইনফেকশনের মধ্যে আর একটা খুব গুরুত্বপূর্ণ ইনফেকশন হচ্ছে ভাইরাল ইনফেকশন। ভাইরাল ইনফেকশনও কিন্তু গল ব্লাডারে হয়, এমন না যে হয় না। কিন্তু আর একটা আছে, দেখো, খুব গুরুত্বপূর্ণ, টাইফয়েড গল ব্লাডার। টাইফয়েড এমন একটা রোগ, তোমরা জানো জ্বর হিসাবে প্রেজেন্ট করে ঠিকই, কিন্তু ইট হ্যাজ গট ফ্যাসিনেশন ফর ডিফারেন্ট অর্গান। যেমন ধরো, এটা ইন্টেস্টাইনের মধ্যে টার্মিনাল আইলিয়ামের প্রতি তার খুবই ফ্যাসিনেশন, এটা নিশ্চয়ই জানো এবং ভালোভাবেই জানতে হবে। ফ্যাসিনেশন টু দ্য টার্মিনাল আইলিয়াম and the Peyer's passage is usually involved. Not only that, it causes ulceration in the terminal ileum, may cause perforation of the terminal ileum, may cause bleeding from the terminal ileum. Bleeding, perforation, ulceration. মনে রাখবা, এ কিন্তু কমপ্লিকেশন ভাই আমরা ধরি। যেমন একটা কোশ্চেন করা হলো, হোয়াট আর দ্য সার্জিক্যাল কমপ্লিকেশনস অফ টাইফয়েড ফিভার, এখান থেকে এই কোশ্চেনটা লিখে নাও। তাহলে একটা হতে পারে কি, টাইফয়েডের জন্য, টাইফয়েড জন্য এটা টাইফয়েড ক্যান কজ বা এন্টেরিক ফিভার ক্যান কজ আলসারেশন অফ দ্য টার্মিনাল ইলিয়াম, ব্লিডিং ফ্রম দ্য টার্মিনাল ইলিয়াম, it can cause perforation of the terminal ileum and peritonitis. Typhoid can complicate the gallbladder, that is there may it can cause infection in the gallbladder এবং কোলিসিস্টাইটিস। এই জন্য এটাকে তখন বলা হয় টাইফয়েড কোলিসিস্টাইটিস। এবং টাইফয়েড কোলিসিস্টাইটিস হয়ে অনেক সময় রোগী ভালো হয়ে গেল, কিন্তু গলব্লাডার ইটসেলফ মে বি দ্য রিজার্ভার অফ দ্য সালমোনেলা টাইফি। তো অনেক সময় দেখা যায় যে গলব্লাডারটা সালমোনেলা টাইফির একটা রিজার্ভার হয়ে বসে থাকে। এইটা তোমার মনে রাখতে হবে আজীবন, যে অনেকের টাইফয়েড হয়ে গেলে এই গলব্লাডারটা এখানে যে রিজার্ভার নাই, এটা আমাদের দেশে আমরা হয়তো প্রমাণ করি না, কিন্তু বাইরের দেশে করে কি, ওরা স্টুল পরীক্ষা করে দেখে যে সালমোনেলার কোনো আছে কিনা, এভিডেন্স আছে কিনা। যদি থাকে তাহলে ওরা গলব্লাডারটা ফেলে দেয়। আমাদের দেশে তো আমরা রুটিনলি এটা করি না, কিন্তু যারা টাইফয়েড ফিভারে ভোগে তাদের কিছু সংখ্যক রোগীর এইরকম টাইফয়েড যে সালমোনেলা টাইফি, এটা গলব্লাডারের রিজার্ভার হিসেবে থাকে, এটা মনে রাখবা। যেমন ধরো হেপাটাইটিস বি ভাইরাস হইলেই যে তার সে ক্যারিয়ার হবে তা না, অনেকের আছে অ্যাক্টিভ হেপাটাইটিস হয়ে ভালো হয়ে যায়, জীবনে আর তার কোনো এর এভিডেন্স থাকে না। আবার অনেক ক্ষেত্রে করে কি, এই যে হেপাটাইটিস বি ভাইরাস ক্যারিয়ার হয়ে আজীবন থাকে, এবং এটা আমাদের দেশের এখন পার্সেন্টেজটা একেবারে কম না। নিয়ার অ্যাবাউট 7% অফ দ্য পপুলেশন ইজ সাফারিং ফ্রম হেপাটাইটিস বি ভাইরাস অ্যান্ড ক্যারিয়ার অফ দ্য হেপাটাইটিস বি। এটা কিন্তু তোমরা জানো। তারপর আমি তোমাদেরকে আবার একটু মনে করাই দিলাম, লাইক দিস, মানে সাম পিপল মে বি দ্য ক্যারিয়ার অফ দ্য টাইফয়েড ব্যাকটেরিয়া, দ্যাট ইজ সালমোনেলা টাইফি। এই জন্য গলব্লাডার প্রশ্ন আসলে এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে। এটার ক্ষেত্রে আবার একটা গল্প আছে, গল্পটা আমি এখন করব না, তোমাদের ক্লাসে আমি করে দিয়েছিলাম টাইফয়েড মেরি। সে টাইফয়েড মেরিটা এখানে একটু নোট করে রাখো, এটা আমরা মাঝে মধ্যে ভাই জিজ্ঞাসা করি। টাইফয়েড মেরিটা এখন আর ইসে আসে না, মানে তোমার আগে শর্ট নোটে আসতো, এখন আর আসে না। এখন তোমার কিন্তু ভাই আমরা জিজ্ঞাসা করি। এছাড়া যে কোনো অর্গানের টিউমার থাকে, ঠিক গলব্লাডারেও টিউমার হতে পারে, এটা বিনাইন টিউমার হতে পারে, মেলিগনেন্ট টিউমার হতে পারে। তা আমরা অনেক সময় উপযাচক হয়ে জিজ্ঞাসা করি যে বিনাইন টিউমার কি কি হতে পারে। তাহলে বিনাইন টিউমার হতে পারে এডিনোমা, হতে পারে পেপিলোমা, বিনাইন টিউমারের মধ্যে হতে পারে লাইপোমা, হতে পারে হেমানজিওমা। দিস আর দ্য ডিফারেন্ট টাইপস অফ বিনাইন টিউমার। যদি মেলিগনেন্ট টিউমারের কথা বলি, তাহলে এই যে কোনো ভিসেরা, গ্ল্যান্ডুলার অর্গান, এখানে যদি মেলিগনেন্সি হয় তাহলে তাকে কি বলা হয়, এডিনোকার্সিনোমা। যেহেতু বিনাইন টিউমারের নাম এডিনোমা, তাহলে মেলিগনেন্ট টিউমারের নাম কি হবে, এডিনোকার্সিনোমা। এখানে লেখা নাই, তোমরা একটু সুন্দর করে গোছাই লিখে নেবা। তাহলে এডিনোকার্সিনোমা। আর ভেরি ফিউ কেস দেয়ার মে হ্যাভ স্কোয়ামাস সেল কার্সিনোমা। খুব কম সংখ্যক মানে আছে, যে জায়গা আছে যেখানে স্কোয়ামাস সেল কার্সিনোমাও
গল ব্লাডারে হতে পারে। কেন হয়? গল ব্লাডারে যদি স্টোন থাকে, এর দেয়ালের মধ্যে মেটাপ্লাস্টিক চেঞ্জ হতে পারে। এই মেটাপ্লাস্টিক চেঞ্জ মানে কি, এই ওখানে কলামনার সেল আস্তে আস্তে দীর্ঘদিনের এই ইরিটেশনের জন্য স্কোয়ামাস সেলে পরিণত হয়ে যেতে পারে। এই জন্য স্কোয়ামাস মেটাপ্লাসিয়া হতে পারে। তাই স্কোয়ামাস মেটাপ্লাসিয়া হইলে অ্যানাপ্লাসিয়া, দেন ডিসপ্লেসিয়া, দেন অ্যানাপ্লাসিয়া, দেন কার্সিনোমা। তোমরা জানো এটা একটা প্যাথোলজির সিকোয়েন্স। অ্যান্ড আলটিমেটলি মানে এই জন্য আমরা বলি যে গল ব্লাডারের কার্সিনোমা 99% ক্ষেত্রে এডিনো কার্সিনোমা, বাট ভেরি ভেরি রেয়ার এখানে স্কোয়ামাস সেল কার্সিনোমাও হতে পারে। এছাড়া আর কি হইতে পারে? টিউমার পরা হইতে পারে ট্রমা, টর্শন। ট্রমাটা তো জানোই, ট্রমা মানে যে কোনো জায়গায় একটা ব্ল্যান্ড অ্যাবডোমিনাল ট্রমা অথবা পেনিট্রেটিং ইনজুরি, এটা অবশ্যই অবশ্যই গল ব্লাডারে হতে পারে। এবং এটা একটা ইসের কন্ডিশন, আমি বলি যে এটা একটা মানে ট্রমাটিক অ্যাবডোমেনের কন্ডিশন, মানে অ্যাসোসিয়েশন, যে যে গল ব্লাডারটা ইনজুরি হতে পারে বাই ট্রমা। এটা পেনিট্রেটিং ইনজুরি, এটা ব্লান্ট ট্রমা, যে কোনো জায়গা দিয়ে এটার ইনজুরিটা হতে পারে। তো যাই হোক, এটা গেল ট্রমার ক্ষেত্রে আমরা সংক্ষেপে বললাম। আর টর্শন তো একটু আগে বললাম। ইফ দেয়ার ইজ ফ্লোটিং গল ব্লাডার, গল ব্লাডারের মেজেন্টি যদি বড় থাকে, ফ্লোটিং গল ব্লাডার হয়, তাই সেখানে টর্শন হতে পারে। তাহলে এইভাবে আমরা গল ব্লাডারের বিভিন্ন ডিজিজ সম্পর্কে একটু ওরিয়েন্টেশন হলাম। এরপরে আমরা দেখি এখানে আমরা কোনটা নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম। এই এখন কিছু জেনারেল ইনফরমেশন ফর গল কোলিলিথিয়াসিস। জেনারেল মানে আমি যদি বলি যে এই যত মানুষ আছে এর কত পার্সেন্ট, যাদের বয়স, যারা অ্যাডাল্ট, তাদের কত পার্সেন্ট এই গল স্টোন ডিজিজে ভোগে। আমরা এখানে ডাটাটা হলো ইউরোপ আমেরিকার ডাটা। ওদের দেশে দেখা যায় যে 10 থেকে 15% পপুলেশন, আমাদের দেশেও এর কাছাকাছি। এখন আমাদের একুরেট ডাটা নাই, বাট নিয়ার অ্যাবাউট 10% পিপল ইজ সাফারিং ফ্রম গল স্টোন ডিজিজ। কিন্তু মজার ব্যাপার হলো 80% অফ দ্য মোর দেন 80% অফ দ্য গল স্টোন ইজ অ্যাসিমটোমেটিক। এই জন্য স্টোন নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না, জীবনেও কোনো দিন হয়তো অপারেশনও লাগবে না, জীবনে সে জানবেও না, সে মারা যাবে গল স্টোন নিয়ে, কিন্তু বুঝবেও না যে তার ভিতরে গল স্টোন আছে। তাহলে এই অ্যাসিমটোমেটিক পেশেন্টদের অহেতুক, যার মানে অপারেশনের ইন্ডিকেশন নাই, তাকে জোর করে ধরে অপারেশন করার প্রয়োজনও নাই। হ্যাঁ, আর এই অ্যাসিমটোমেটিক যারা আছে, ধরো একটা এলাকায়, একটা গ্রামে বা একটা ইউনিয়নে আমি ধরলাম 500 মানুষের অ্যাসিমটোমেটিক গল স্টোন আছে। তাহলে এই 500 মানুষের মধ্যে হয়তো 5 থেকে 10টা 1 বছর পর দেখা যাবে তাদের সিমটম ডেভেলপ করবে। কারো পেইন হবে, কারো ডিসপেপসিয়া হবে, কারো হয়তো জন্ডিস নিয়ে ডেভেলপ করবে। এরকম 5 থেকে 10 জন মানুষ এই 5,000-এর মধ্যে, 500-র মধ্যে 5 থেকে 10 জন তারা সিমটম ডেভেলপ করবে প্রতি বছর। তাহলে এবছর 5 জনের হলো, আগামী বছর 5 জনের হবে। এরকম করতে 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 দেখা যাবে একটা পর্যায়ে 20%-এর মতো লোক তাদের সিমটম ডেভেলপ করবে, আর 80%-এর জীবনেও কোনোদিন সিমটম ডেভেলপ করবে না। তাহলে কাজেই ওই অ্যাসিমটোমেটিক যে কথাটা লেখা আছে ওখানে, মোর দেন 80% অ্যাসিমটোমেটিক, আর ওই যে প্রতি বছর 1% করে বাড়তে বাড়তে দেখা যায় যে 20%, যারা যে কয়দিন বাঁচে তার মধ্যে 20%-এর মতো গল স্টোনের সিমটম ডেভেলপ করে। তাহলে এইটা একটা জেনারেল ইনফরমেশন। এই ইনফরমেশনটা মাথার ভিতর থাকার দরকার আছে, কারণ যে কোনো ডিজিজের তুমি ইনসিডেন্স, এর প্রেজেন্টেশন, এগুলো না জানলে অসুবিধা। এখন এখানে তোমরা দেখছো না জানি না, যে তুমি দেখো গল স্টোন যদি আমরা বলি, তাহলে এটা সাধারণত আমরা যারা ইউরোপের বা ইউকের যে সিলেবাস ফলো করি অথবা তাদের বই পুস্তক ফলো করি, তারা আমরা বলি যে গল স্টোন হইল 3 ধরনের: কোলেস্ট্রল স্টোন, মিক্সড স্টোন আর পিগমেন্ট স্টোন। আর যারা আমেরিকান বই ফলো করে ওরা ওই মিক্সড স্টোন আর বলে না, ওরা বলে কোলেস্ট্রল স্টোন আর পিগমেন্ট স্টোন। তাহলে এই কোলেস্ট্রল স্টোন আর মিক্সড স্টোন, এই দুইটার মধ্যেই কোলেস্ট্রল বেশি।
যখন এই কোলেস্টেরলের পরিমাণ 90% উপরে থাকে তখন এটাকে আমরা কোলেস্টেরল স্টোন বলি চালাই দিতে চাই, কিন্তু কোলেস্টেরল স্টোনগুলো বেশি হোয়াইটিশ কালার থাকে, এরা একটু হোয়াইট কালার থাকে এবং এদের কোলেস্টেরলের পরিমাণ থাকে মোর দেন 90%। আর মিক্সড স্টোনের মধ্যে কিন্তু কোলেস্টেরল স্টোনের মধ্যে অন্য কিছু থাকবে না তা না, কিন্তু তাদের ভিতরেও ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম বিলিরুবিনেট অল্প অল্প পরিমাণে থাকে। বাট ইন মিক্সড স্টোন দেয়ার ইজ মোর ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম কার্বনেট, হ্যাঁ, ক্যালসিয়াম বিলিরুবিনেট। এই ক্যালসিয়াম জাতীয় জিনিস, ক্যালসিয়াম এবং ফসফেট জাতীয় জিনিস, এইটা কিন্তু এই মিক্সড স্টোনের মধ্যে বেশি রাদার দেন কোলেস্টেরল স্টোন। আর আমি যদি পিগমেন্ট স্টোনের কথা বলি, তাই এখানে ক্যালসিয়াম বিলিরুবিনেট বা বিলিরুবিন পিগমেন্ট এইটা দিয়েই মূলত এই স্টোনগুলো বেশি তৈরি হয়। এই জন্য পিগমেন্ট স্টোনটা বললেই ধরে নিতে হবে দে আর দ্য স্টোন দ্যাট হ্যাজ বিন মেনলি ফাউন্ড বাই দ্য বাইল পিগমেন্ট। বাইল পিগমেন্ট দিয়ে তৈরি হয়েছে এটা ধরে নিতে হবে। তো আমরা এখানে ছবিতে তুমি দেখো, ছবিটা এই জন্য দিছি তোমাদের বোঝার জন্য। তুমি যদি কোলেস্টেরল স্টোনটা দেখো, এরা যদি বেশি পরিমাণে কোলেস্টেরল, অর্থাৎ এমন আছে 95%-এর বেশি কোলেস্টেরল থাকে, তাহলে সেখানে দেখা যাবে সেটা একেবারে পার্লি হোয়াইট হয়ে যায়। তাই পার্লি হোয়াইটের চেয়ে এখানে যে ছবিটা আছে একটু হালকা ব্রাউনিশ ভাব, অর্থাৎ এদের হয়তো 90%-এর মতো কোলেস্টেরল আছে, আর বাকিটা কার্বনেট, ক্যালসিয়াম ফসফেট কার্বনেট বা ক্যালসিয়াম এর সাথে অন্যান্য কম্পোনেন্টসগুলো মিক্সড আছে, এই জন্য এটার কালারটা এরকম দেখা যাচ্ছে। পাশে মাঝখানেটা হলো পিগমেন্ট স্টোন, আর এই পাশে মিক্সড স্টোন দেখা যাচ্ছে। তো এইভাবে এখানে আরও একটা কথা বলি, যদি কোনো সময় দেখা যায় গল ব্লাডারের ভিতর একটা স্টোন এবং তার কালার অপারেশন করার পর পার্লি হোয়াইট, এটা আর কোনো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস নাই, এটা যে একটা কোলেস্টেরল স্টোন এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কোনো গল ব্লাডারের ভিতরে যদি সিঙ্গেল স্টোন দেখা যায়, হ্যাঁ, এটাকে ধরে নিতে হবে যে কোলেস্টেরল স্টোন। সিঙ্গেল স্টোনকে আমরা সবসময় ধরে নিই এটা কোলেস্টেরল স্টোন, এটা অপারেশনের আগেই আমরা ধরে নিই যে এটা কোলেস্টেরল স্টোন। তাহলে তোমরা এই স্টোনের টাইপগুলো জিজ্ঞেস করলে এগুলো বলবা। কম্পোজিশনও আমি বাই দিস টাইম অল্প অল্প করে একটু একটু বললাম, এটা মনে রাখতে হবে, পরকে বলতে হবে। এখানে স্টোনগুলো কিভাবে হয়, কেন হয়, এর প্যাথোজেনেসিসটা একটু ভালো করে বুঝতে হবে। প্যাথোজেনেসিসটা একটু জানা খুবই দরকার। যেমন কোলেস্টেরল স্টোন আর মিক্সড স্টোন, এটার ক্ষেত্রে যদি আমরা বলি, তাহলে এর ভিতরে আছে কি ইনক্রিজড কোলেস্টেরল আর ডিক্রিজড ফসফোলিপিড অথবা বাইল অ্যাসিড যদি হয় বা ইসের ভিতরে বাইলের মধ্যে মানে সুপার স্যাচুরেটেড বাইল যদি তৈরি হয় কোনো সময়, তোমাকে এই জিনিসটা আবার আমি বলি, এই শব্দটা কিন্তু মনে রাখতে হবে, সুপার স্যাচুরেটেড বাইল। সুপার স্যাচুরেটেড বাইল কাকে বলি আমরা? যদি যে বাইলের ভিতরে আইদার কোলেস্টেরল ইজ পার্সেন্টেজ অফ কোলেস্টেরল হ্যাজ বিন ইনক্রিজড অথবা দেয়ার ইজ ডিক্রিজড পার্সেন্টেজ অফ ফসফোলিপিড। কারণ এখানে এক কথায় বিশেষ করি, আমরা জানি যে কোলেস্টেরলটা এই বাইলের ভিতর ফসফোলিপিড এবং বাইল অ্যাসিড দ্বারা দ্রবীভূত থাকে, অর্থাৎ ইট রিমেইনস ইন সলিউশন উইথ দ্য হেল্প অফ phospholipid and bile acid. But if there is decreased percentage of phospholipid and bile acid, তাহলে পার্সেন্টেজ যদি কোলেস্টেরলের সাথে কমে যায়, তখন তারা কোলেস্টেরলটাকে ইট ক্যানট, দি কোলেস্টেরল ক্যানট রিমেইন ইন সলিউশন, তখন সে প্রিসিপিটেট করে, তখন সে আস্তে আস্তে প্রিসিপিটেট পড়তে থাকে এবং গল ব্লাডারের ভিতরে প্রিসিপিটেশন পরে ইট ফর্মস দ্য স্টোন। এই জন্য আমরা বলি সুপার স্যাচুরেটেড বাইল তৈরি হইলেই তাইলে কোলেস্টেরল স্টোন অথবা মিক্সড স্টোন তৈরি হবে। তাহলে শব্দটা মনে রাখবা, আবারও বলি সুপার স্যাচুরেটেড বাইল। আবার যদি জিজ্ঞাসা করি সুপার স্যাচুরেটেড বাইল মানে কি, আইদার দেয়ার ইজ ইনক্রিজড কোলেস্টেরল লেভেল or there is decreased phospholipid and bile acid, so that
cholesterol cannot remain in solution as because there is deficiency of the phospholipid or bile acid. এই জন্য সে এটা দুর্বিভূত অবস্থায় থাকতে পারে না। পিগমেন্ট স্টোন একেবারে সহজ, এটা ইনসলিবল পিগমেন্ট যদি তৈরি হয় বেশি পরিমাণে, এক কথায় তোমরা জানো যাদের হেমোলাইটিক জন্ডিস থাকে বা হেমোলাইটিক অ্যানিমিয়া থাকে, হেমোলাইটিক জন্ডিস, হেমোলাইটিক অ্যানিমিয়া যেটাই আমরা বলি, এই জাতীয় রোগ যাদের থাকবে তাদের ব্লাডে প্রচুর পরিমাণে বিলিরুবিন তৈরি হবে। এই বিলিরুবিন, ইনসলিবল বিলিরুবিনগুলো যখন মানে গল ব্লাডারের ভিতরে জমা হইতে থাকে, তো দেয়ার ইজ ফরমেশন অফ দ্য স্টোন। তাহলে কি স্টোন? এটা পিগমেন্ট স্টোন। এই পিগমেন্ট স্টোনটাকে আবার আমরা দুই ভাগে ভাগ করি, একটা ব্ল্যাক আর একটা ব্রাউন। এটা কালারের উপর আমরা নির্ভর করি। আসলে ওই বাইল পিগমেন্টই, কিন্তু এর পার্সেন্টেজের উপর নির্ভর করে। যদি একদম বেশি পরিমাণে বাইল পিগমেন্ট থাকে তাহলে সেটা ব্ল্যাক হয়ে যাবে। আর এর সাথে যদি কিছু পরিমাণে ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম বিলিরুবিনেট, ক্যালসিয়াম ফসফেট একটু জমা হয় অল্প পরিমাণে, তাহলে সেটার ব্রাউন কালার হয়ে যাবে। তাহলে এই ব্রাউন বা ব্ল্যাক যে কালারই হোক না কেন, মেইন মেকানিজম হলো ইনক্রিজড ইনসলিবল পিগমেন্ট ফরমেশন ইন দি ব্লাড। তা সেটা কেন হয়? বেশি বেশি পরিমাণে যদি ব্লাড সেল ভেঙে যায়, দ্যাট ইজ হেমোলাইসিস হয়, তাহলে এই পিগমেন্ট বেশি হয়। এরপরের স্লাইডটা দেখো, আমি সংক্ষেপে বলি আবার। এগুলো গেল একটা কথা। কিছু কিছু রিস্ক ফ্যাক্টর থাকে। তাহলে রিস্ক কিসে কিসে বাড়ায়? এই গলস্টোন ফরমেশনের জন্য রিস্ক। আর আগের যেটা আমরা বললাম, এটা কিন্তু হইল প্যাথোজেনেসিস। এখানে হলো সুপার স্যাচুরেটেড বাইল যদি তৈরি হয়, তাহলেই গলস্টোন তৈরি হবে, যেটা কোলেস্ট্রল স্টোন বা মিক্স স্টোন। আবার যদি পিগমেন্ট বেশি পরিমাণে তৈরি হয়, তাহলে পিগমেন্টেশন তৈরি হবে। এটা হলো প্যাথোজেনেসিস। কিন্তু আমি যদি বলি যে কি এর রিস্ক ফ্যাক্টর কোনগুলো, যেমন বয়স একটা রিস্ক ফ্যাক্টর। মানুষের যদি বয়স আস্তে আস্তে বাড়তে থাকে, তাহলে বয়স বাড়বে, আর তার সাথে সাথে এই স্টোন তৈরি হওয়ার সম্ভাবনাও বেশি বাড়বে। আমি যদি মেল ফিমেল কল্পনা করি, তাহলে কাদের স্টোন বেশি? অবশ্যই ফিমেলদের স্টোন বেশি। এক এলাকায় মেলও আছে, ফিমেলও আছে, দুই ধরনের আছে। একটু লিখে রাখুন। আমি একটা কলম নিয়ে জট করে ওই যে কয়েকটা কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট লিখে রাখুন, লিখে রাখুন। তো যাই হোক, ওটা সেটাই লিখে রাখো, পরে বলবো, আবার নতুন করে বলে দেবো। একটু নোট করে রাখো একটা কাগজে। তো এখন আমি যদি বলি যে এই ইনক্রিজড এজ, বয়স যত বাড়তে থাকবে স্টোন তত বাড়তে থাকবে। যেমন ধরি আমি একটা এলাকায় যদি বলি যে একটা গ্রামে 500 লোক আছে যাদের বয়স 50-এর উপরে। আবার আরেকটা এলাকায় আছে 500-র মতো লোক, তাদের বয়স 40-এর উপরে। তাহলে কাদের স্টোন বেশি থাকবে? ওই যা বয়স 50-এর উপরে চলে গেছে তাদের স্টোন বেশি। তাহলে বয়স যত বাড়তে থাকবে, ইনসিডেন্স অফ স্টোন আস্তে আস্তে বাড়তে থাকবে। এই জন্য মনে রাখতে হবে, বয়স বেশি স্টোন পরিমাণে আস্তে আস্তে বাড়তে থাকবে। ফিমেলদের অবশ্যই তোমরা জানো 3 থেকে 4 গুণ স্টোন বেশি মেলদের চেয়ে। যত রোগী আমরা অপারেশন করি তার মধ্যে দেখা যায় ফিমেল রোগী বেশি। জেনেটিক ফ্যাক্টরও একটা ইম্পর্টেন্ট জিনিস। যাদের কোনো ফ্যামিলিতে এই ধরো কোলেস্ট্রল, হাইপার কোলেস্টেরেমিয়া থাকে, তাদের জেনেটিক্যালি হাইপার কোলেস্টেরেমিয়া। তাই এই জেনেটিক্যালি হাইপার কোলেস্টেরেমিয়া যাদের থাকে, তাদের স্টোনও বেশি হতে পারে। এই জন্য হাইপার কোলেস্টেরেমিয়া এটা একটা ইম্পর্টেন্ট জিনিস জেনেটিক্যালি, অ্যান্ড ইট অলসো ইনক্রিজেস দ্য ইনসিডেন্স অফ গলস্টোন। ওবেসিটি, ইট ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট ফ্যাক্টর। যারা দেখবে একটু ফ্যাটি ডায়েটও বেশি খায়, আবার হাই প্রোটিন ফ্যাটি ডায়েটও বেশি খায়, নিজেও একটু ফ্যাটি, এদের কিন্তু গলস্টোন বেশি হয়। তাহলে এই জন্য ডায়েটেরও একটা ইনফ্লুয়েন্স আছে। যে এই পরের টার্মটা তুমি এখানে দেখতেছো, যে হাই রিচ ডায়েট, ইট অলসো ইনক্রিজেস দ্য ইনসিডেন্স অফ গলস্টোন। এই জন্য দেখবা শহরের লোকদের গলস্টোনের বেশি, গ্রামের মানুষরা কিন্তু একটু শাক পাতা বেশি খায়, ভেজিটেরিয়ান বেশি থাকে। এই জন্য দে সাফার লেস দেন দ্যাট অফ দ্য আরবান পিপল। এই ইম্পেয়ার্ড গল ব্লাডার ফাংশন, কোনো কারণে, যে কোনো কারণ হোক,
যেটা ইনফেকশন হোক বা অন্য কোনো কারণে হোক, গল ব্লাডারের ফাংশন যদি ইম্পেয়ার্ড হয় তাহলে তার ভিতর থেকে গল ব্লাডারের কন্ট্রাকশন কমে যায়, সে ভালোভাবে তার যে স্টোর বাইল থাকে সেটাকে ডেলিভারি দিতে পারে না। এই জন্য ওখানে আস্তে আস্তে প্রিসিপিটেড হয়ে ওখানে স্টোন ফর্মেশন হওয়ার একটা সম্ভাবনা থাকে। এই জন্য ইম্পেয়ার্ড গল ব্লাডার এটাও কিন্তু একটা ইনক্রিজ রিস্ক ফ্যাক্টর ফর গল স্টোন ফর্মেশন। ইনফেকশন যদি বারবার ধরো ইনফেকশন হয় গল ব্লাডারে, সেটাও ওই যে ব্যাকটেরিয়াটা, এই ব্যাকটেরিয়া কিন্তু স্টোন ফর্মেশনের জন্য দায়ী হয়। কারণ কি, একটা জিনিস মনে রাখবা যে ব্যাকটেরিয়ার যে ডেড বডি, এইটা যদি গল ব্লাডারের ভিতরে যদি মানে প্রিসিপিটেট করে, তাহলে ইট ক্যান অ্যাক্টস অ্যাজ এ টোমস্টোন ফর দ্য ব্যাকটেরিয়া। এই জন্য ওই যে ডেড বডিটা টোমস্টোন হিসাবে একটা স্টোন তৈরি হয়। টোমস্টোন শব্দটা হলো সমাধি। তোমরা দেখছো যে অনেক অনেক ক্ষেত্রে মানুষ মারা গেলে বিশাল সেখানে একটা সুন্দর করে ইট পাথর সিমেন্ট দিয়ে সুন্দর একটা সমাধি তৈরি করে বসাই দেয়। হ্যাঁ, তাহলে ব্যাকটেরিয়াতে ওরকম মনে করা হয় যে ব্যাকটেরিয়া যদি মরে যায়, তার চারিপাশে ক্যালসিয়াম কার্বনেট, বিলিরুবিনেট, ফসফেট এগুলো জমা জমা হয়ে একটা স্টোন তৈরি হয়ে যায়। তখন বলা হয় দিস স্টোন ইজ দ্য টোমস্টোন ফর ব্যাকটেরিয়া, তার ব্যাকটেরিয়ার সমাধি। অর্থাৎ তুমি যদি এই স্টোনটাকে ভাঙতে ভাঙতে একটা পর্যায়ে যাবে, ওর সেন্টারে যেয়ে দেখবে একটা ব্যাকটেরিয়ার ডেড বডি। কাজেই এই জন্য ইনফেকশনও অনেক সময় এই ইনভাইট করে ফর দ্য ইনক্রিজ ফরমেশন অফ দ্য গল স্টোন। এরপরে ইম্পেয়ার্ড বাউল ফাংশন অনেক সময় হয়, যেমন ম্যাল অ্যাবজর্পশন সিনড্রোম, এতে কিন্তু গল স্টোনের পরিমাণ অনেক সময় বেড়ে যায়। ভ্যাগোটমি করা রুগী, অনেক সময় আমরা গ্যাস্ট্রোজেনোস্টমি ভ্যাগোটমি করি, তোমরা জানো ওই পাইলোরিক স্টেনোসিসের পেশেন্ট অথবা পেপটিক আলসার ডিজিজের পেশেন্ট আগে বেশি বেশি করতো, এখন আর আমরা এটা খুবই কম করি। আগের তুলনায় বলা যায় যে 50 ভাগের 1 ভাগ। আগের সার্জনরা যে পরিমাণে ভ্যাগোটমি গ্যাস্ট্রোজেনোস্টমি করতো, আমরাও যখন ধরো স্টুডেন্ট ছিলাম বা আমরা যখন রেজিস্টার ছিলাম তখনও প্রচুর পরিমাণে গ্যাস্ট্রোজেনোস্টমি ভ্যাগোটমি করতাম। কিন্তু এখন আমরা বছরে কয়টা করি সেটা আমরা হাতে গুনে বলতে পারি। কিন্তু ভ্যাগোটমি, গ্যাস্ট্রোজেনোস্টমি, ইট ইজ অলসো অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর ইনক্রিজ রিস্ক অফ গল স্টোন ফরমেশন। এটা কিন্তু মনে রাখতে হবে। তাই ম্যাল অ্যাবজর্পশনের সাথে এই ধরনের কোনো সার্জিক্যাল প্রসিডিওর এটাও কিন্তু, অথবা আমরা অনেক সময় একটা ইন্টেস্টাইনের একটা সেগমেন্ট রিসেকশন করে দেই, যে কোনো কারণে হোক, সেটা ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হোক, অথবা টিউবারকুলোসিস হোক, অথবা তোমার আলসারেটিভ কোলাইটিস হোক, অথবা ক্রনস ডিজিজ হোক, এই সমস্ত বিভিন্ন কারণে অনেক সময় ইন্টেস্টাইন সেগমেন্ট আমরা ফেলে দিই। তো এই যে বিভিন্ন ডিজিজে আমরা ইন্টেস্টাইনের সেগমেন্টগুলো ফেলে দেই, এটা কিন্তু ইন্টেস্টাইনাল ফাংশনকে ইম্পেয়ার করে। এই ইম্পেয়ার্ড ইন্টেস্টাইনাল ফাংশন মে ইনভাইট গল স্টোন ফরমেশন। আর ম্যাল অ্যাবজর্পশন সিনড্রোম তো আছেই, তোমরা এটা জানোই। আর গ্যাস্ট্রিক সার্জারি, যেটা গ্যাস্ট্রোজেনোস্টমি ভ্যাগোটমি, এটাও তোমার গল স্টোনের পার্সেন্টেজটা বাড়াই যায়। তাহলে এই কিছু রিস্ক ফ্যাক্টর এখানে লিখে দিছি। তোমাদের যদি জিজ্ঞাসা করা হয় যে কিছু রিস্ক ফ্যাক্টর বলো যাতে স্টোন বেশি ফরমেশন হয়, তোমরা এই কথাগুলো বলবা। আর প্যাথোজেনেসিস যদি বলা হয়, তাহলে সেটা তো তোমরা বললা যে সুপার স্যাচুরেটেড বাইল তৈরি যদি হয়, সেখানে কোলেস্টেরলটা প্রিসিপিটেট করে এবং গল স্টোন ফরমেশন হয়, সেটা কোলেস্ট্রল স্টোন মিক্সড স্টোন তৈরি করে। আর কারো যদি থাকে হেমোলাইটিক অ্যানিমিয়া থাকে বা হেমোলাইটিক জন্ডিস থাকে, এই ধরনের পেশেন্টদের পিগমেন্টগুলো প্রিসিপিটেট করে করে এদের পিগমেন্ট স্টোন তৈরি হয়, সেটা হলো প্যাথোজেনেসিস। কাজে দুইটা দুই রকম জিনিস, দুইটা দুইভাবে মনে রাখবা। গল স্টোন আছে, তাই এই গল স্টোনের রুগীদের প্রেজেন্টেশন কিরকম হবে? পরীক্ষার সময় জিজ্ঞাসা করি যে এই গল স্টোন তো আছে, ধরো এই গল স্টোনের রুগীগুলা কিভাবে প্রেজেন্ট করে? অথবা তোমার পরীক্ষায় আসলো রিটেন কোশ্চেন যে হাউ দ্য গল স্টোন পেশেন্টস প্রেজেন্ট টু দ্য ফিজিশিয়ান। তাহলে তুমি সেখানে বলবা যেটা একটা হলো যে এরা অ্যাসিমপ্টমেটিক একটা গ্রুপ থাকে। এই অ্যাসিমপ্টমেটিক গ্রুপ
এরা ইনসিডেন্টালি ডায়াগনোসড হয় বাই আল্ট্রাসোনোগ্রাম অথবা বাই রুটিন হেলথ চেক আপ। মানুষের বিভিন্ন সময় ধরো একটু বয়স হলে রুটিন হেলথ চেক আপ করা লাগে এবং এই হেলথ চেক আপ জমা দিতে হয়। সার্ভিস রুল আছে যে তোমার হেলথ চেক আপ করে তুমি জমা দাও। তো তখন একটা রুটিন আল্ট্রাসোনোগ্রাম এটাও একটা রুটিন চেক আপের মধ্যে পড়ে। তাহলে রুটিন হেলথ চেক আপ করার সময় অথবা সে করলো কি তার একটু পেটটা একটু ব্যথা ব্যথা করলো, তার একটু পেপটিক আলসার ডিজিজ হয়েছে, অথবা দেখা গেল যে তার অন্য কোনো কারণে তার এই একটা আল্ট্রাসোনোগ্রাম করা প্রয়োজন হয়ে পড়লো। আল্ট্রাসোনোগ্রাম করার পর দেখা গেল যে তার গলস্টোন ডিজিজও আছে, অন্য রোগও আছে। তাহলে এই যে আল্ট্রাসোনোগ্রামে তার যে গলব্লাডারটা ডায়াগনোসিস, গলব্লাডারের স্টোনটা ডায়াগনোসিস হলো, এই ডায়াগনোসিসটাকে বলা হয় ইনসিডেন্টাল ডায়াগনোসিস। আর রুটিন হেলথ আপের সময়, হেলথ চেক আপের সময় তার কোনো সিমটম নাই, ডায়াগনোসিস হলো, এটাও ইনসিডেন্টাল ডায়াগনোসিস। তাহলে এই ইনসিডেন্টাল ডায়াগনোসিস হতে পারে এই অ্যাসিমটোমেটিক কেসগুলো। তাহলে অ্যাসিমটোমেটিক কেসগুলো কীভাবে ডায়াগনোসিস হবে, কীভাবে আমাদের কাছে আসবে? ডায়াগনোসিস হবে ইনসিডেন্টাল ডায়াগনোসিস। এই 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 শব্দটা উচ্চারণ করতে হবে, যেটা ইনসিডেন্টালি ডায়াগনোসিস হয়। আর কারণ আমরা বুঝি নাই যে এরকম, আমরা চিন্তাও করি নাই যে তার এই গলস্টোন থাকতে পারে, কিন্তু ডায়াগনোসিস হয়ে গেছে। এরপরে আসো সিমটোমেটিক। এমন যদি হয় যে সিমটোমেটিক কেস, তা সিমটোমেটিক কেসগুলো কীভাবে ডায়াগনোসিস হবে? সিমটোমেটিক কেসগুলো কি সিমটম নিয়ে আসে? একটা বিশাল সংখ্যার মানুষ এই ডিসপেপসিয়া, ফ্ল্যাটুলেন্স, ফুড ইনটলারেন্সি, বিশেষ করে ফ্যাটি ফুড ইনটলারেন্সি, এইটা নিয়ে ঘোরপাক খেতে থাকে। সহজে সার্জনের কাছে আসে না। এরা করে কি, এরা যায় ফিজিশিয়ানদের কাছে, মেডিসিনের ডাক্তার বা জেনারেল যারা প্র্যাকটিস করে তাদের কাছে যায়। তারা কি করে, এই কথাগুলো শুনে তারা ভাবে যে এর বোধহয় পেটের ভিতরে অ্যাসিড বেশি, হাইপার অ্যাসিডিটি হয়েছে, অথবা এটা পেপটিক আলসারের একটা সিমটম। হ্যাঁ, পেপটিক আলসারের একটা সিমটম কিন্তু আছে ডিসপেপসিয়া। আর্লি গ্যাস্ট্রিক ক্যান্সার, তারও কিন্তু একটা সিমটম আছে ডিসপেপসিয়া, সেটাও ঠিক আছে। তাহলে এই ডিসপেপসিয়ার আর একটা ইম্পর্টেন্ট কারণ হলো গলস্টোন ডিজিজ। যদি একটা ফিমেল পার্সন এইরকম সিমটম নিয়ে আসে, তাহলে তুমি প্রথম ভাববা যে এই রোগীটার ওই হাইপার অ্যাসিডিটি না, এর হলো গলস্টোন ডিজিজ। আর যদি একটা মেল পার্সন আসে ডিসপেপসিয়া নিয়ে, তাহলে প্রথম ধরতে হবে যে নিশ্চয়ই এর তাহলে স্টোমাকের প্রবলেম হওয়ার সম্ভাবনা বেশি। কাজেই এখানে তোমার জেন্ডার ডিসক্রিমিনেশনটাও একটু ইম্পর্টেন্ট। যদি ডিসপেপসিয়া ফ্ল্যাটুলেন্ট ডিসপেপসিয়া উইথ ফুড ফ্যাটি ফুড ইনটলারেন্স ইন ফিমেল, প্রথম ডায়াগনোসিস হবে নিশ্চয়ই এর স্টোন আছে। আবার এই ডিসপেপসিয়া, ফ্ল্যাটুলেন্ট ডিসপেপসিয়া ইন মেল, ধরে নিতে হবে প্রবলেম মেবি ইন দি স্টোমাক। সেটা হতে পারে পেপটিক আলসার ডিজিজ, হতে পারে আর্লি কার্সিনোমা স্টোমাক। কাজেই এই দুটো কিন্তু মনে রাখতে হবে এইভাবে অ্যাজ এ ফিজিশিয়ান। আর একটা গ্রুপ আসে, এরা একুট অ্যাবডোমেন নিয়েই আসে। এরা পেইন, সিভিয়ার পেইন ইন দি রাইট হাইপোকন্ড্রিয়াম অথবা এপিগেস্ট্রিয়াম নিয়ে আসে, অ্যান্ড পেইন ইজ অ্যাসোসিয়েটেড উইথ অ্যানোরেক্সিয়া, নরসিয়া, ভমিটিং। তাহলে এইভাবে একটা গ্রুপ আসে। এই গ্রুপটাকে আমরা কিন্তু মানে খুব কষাসলি চিকিৎসা করতে হবে। তাদেরকে সাথে সাথে যদি তুমি একটা আল্ট্রাসোনোগ্রাম করো, তাহলে দেখবা যে হ্যাঁ ঠিক আছে, এটা একুট অথবা ক্রনিক পেপটিক কোলেসিস্টাইটিস আছে। কাজেই এই মেনলি এই দুইটা গ্রুপ আমাদের কাছে আসে। আর কিছু কমপ্লিকেশন নিয়ে আসে, সেই কমপ্লিকেশনটা একটু আমি এখানে আর বলতে চাচ্ছি না। শুধু স্টোন যদি থাকে, তাহলে এই দুই গ্রুপই সিমটোমেটিক হয়ে আসে, এটা মনে রাখবো। কিন্তু গলস্টোন যদি দীর্ঘদিন থাকে, তাহলে এর কিছু কিছু কমপ্লিকেশনও ডেভেলপ করতে পারে। সেই কমপ্লিকেশনগুলো আমরা জিজ্ঞাসা করি এবং তোমরা একেবারে সুন্দর করে গোছাই এই কথাগুলো বলবা। যদি কি হইতে পারে, গলস্টোন পারে একুট কোলিসিস্টাইটিস করতে, গলস্টোন পারে ক্রনিক কোলিসিস্টাইটিস করতে, আবার এর থেকে কমপ্লিকেশন হয়ে এম্পাইমা গলব্লাডার হইতে পারে। গলব্লাডার আর গলস্টোন ক্যান ফর্ম মিউকোসিল অফ গলব্লাডার। মিউকোসিল এটাকে কিন্তু খুব ভালোভাবে মনে রাখবো। এটা আমাদের ওয়াসপিতে থাকে। একুট কোলিসিস্টাইটিসের স্পেসিমেন আমরা ওয়াসপিতে রাখি।
এই জন্য এই দুইটা আমরা অস্পিতে একটু পরে আবার একটু দেখাই দেবো তোমাদের। তাহলে এই জন্য দিজ আর দ্য কমপ্লিকেশনস অফ গল ব্লাডার স্টোন। হ্যাঁ, আর বিলিয়ারি অবস্ট্রাকশন, যদি কোনো কারণে অবস্ট্রাকশন করানো কেন হবে, ইফ দেয়ার ইজ হোয়াইট সিস্টিক ডাক্ট অ্যান্ড সাম স্টোন migrate from gallbladder to the bile duct, then it can cause obstruction of the CBD. CBD তে যদি অবস্ট্রাকশন হয় তাহলে এটা জন্ডিস করে, এই অবস্ট্রাকশন করে এটা এই জন্ডিসটাকে আমরা বলি অবস্ট্রাকটিভ জন্ডিস। এবং এই স্টোনটা যখন এখানে আসে তখন এই স্টোনটার নাম কি হলো, কোলিডোকোলিথিয়াসিস। গল স্টোন মাইগ্রেট করেই মেনলি এখানে আসে, আর গল ব্লাডার ডাক্টের বাইল ডাক্টের মধ্যে ইউজুয়ালি প্রাইমারি স্টোন হয় না, হ্যাঁ খুব কম, এটা মনে রাখবা। এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে সেকেন্ডারি স্টোন হয়। এরপর আসো একুট কোলানজাইটিস। কোলানজাইটিস তো কোলানজাইটিস শব্দটা কিন্তু খুব বুঝতে হবে। কোলানজাইটিস মিনস ইনফ্লামেশন অফ দ্য biliary tree। যদি সিবিটি বা কমন হেপাটিক ডাক্ট, কমন বাইল ডাক্ট, রাইট অ্যান্ড লেফট হেপাটিক ডাক্ট অথবা ইন্ট্রা হেপাটিক biliary tree এর ভিতরে যদি কোনো কারণে ইনফ্লামেশন হয়, ইনফেকশন হয়, তাকে কিন্তু আমরা বলি কোলানজাইটিস। এই কোলানজাইটিসের যে সিমটম, ইম্পর্টেন্ট সিমটম হলো ফিভার উইথ সিল অ্যান্ড রাইগর। তোমরা জানো মানে কাঁপাইয়া জ্বর আসার অনেক কারণ আছে, তার ভিতরে একটা কারণ কিন্তু এই কোলানজাইটিস, ভুললে চলবে না। ইউটিআইতে যেমন জ্বর হয় উইথ সিল অ্যান্ড রাইগর, কোলানজাইটিস হলো সিল অ্যান্ড রাইগর দিয়ে জ্বর আসে। হ্যাঁ, ঠিক সেটা মনে রাখবা। এই জন্য একিউট কোলানজাইটিস এটাও হতে পারে অনেক সময়। কোলানজাইটিস মেবি ওয়ান অফ দ্য কমপ্লিকেশনস অফ গল স্টোন। কেন হয়? কারণ এটা যখন একুট কোলিসিস্টাইটিস হয়, কোলিসিস্টাইটিসের ইনফ্লামেশন যখন এক্সটেন্ড করে তখন একুট কোলানজাইটিসও হয়, বা কোলানজিও হেপাটাইটিস সেটাও হতে পারে। তাহলে এই জন্য আমি কোলানজাইটিস হিসাবে এখানে লিখলাম। কোলানজিও হেপাটাইটিসও যদি তোমরা বলো তাতেও কিন্তু দোষের কিছু নাই, কারণ ইন্ট্রাহেপাটিক biliary ট্রি যখন ইনভলভ হবে তখন আমরা সেটাকে কোলানজিও হেপাটাইটিসই বলি। একিউট প্যানক্রিয়াটাইটিস, আমি প্যানক্রিয়াটাইটিসের উপর তোমাদের 2-3টা লেকচার নেব, এর মধ্যেই নিয়ে ফেলবো না আস্তে আস্তে। তো একিউট প্যানক্রিয়াটাইটিসের মানে 50% অফ দ্য একিউট প্যানক্রিয়াটাইটিস ইন আওয়ার কান্ট্রি ইজ ডিউ টু গলস্টোন ডিজিজ। ইট ইজ রিলেটেড টু গলস্টোন ডিজিজ, এটা কিন্তু ভুললে চলবে না। আবার আমরা যদি আমেরিকা ইউরোপের কথা মনে করি, সেখানে কিন্তু অ্যাবাউট 80% অফ দ্য একিউট প্যানক্রিয়াটাইটিস ইজ ডিউ টু অ্যালকোহলিজম। ওদের দেশে অ্যালকোহলের সাথে রিলেটেড বেশি, আর আমাদের দেশে গল স্টোনের সাথে রিলেশন বেশি। আমাদের দেশ বা এই এশিয়ার মানুষ কিন্তু এই একিউট প্যানক্রিয়াটাইটিস যারা ভোগে তাদের সাথে গল ব্লাডারের একটা বড় সম্পর্ক থাকে, বেশ বড় সম্পর্ক। এই জন্য একিউট প্যানক্রিয়াটাইটিস ইট ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কজ না, এটা ইট ইজ 50% অফ দ্য একিউট প্যানক্রিয়াটাইটিস ইজ অ্যাসোসিয়েটেড উইথ গলস্টোন ডিজিজ, এটা মনে রাখবে। গলস্টোন আইলিয়াস শব্দটা শুনতে খুবই ভালো শোনা যায়, কিন্তু আমি জীবনে একটা না 2টা কেস পাইছি গলস্টোন আইলিয়াস। তুমি এটা কি করো, এটা একটু দেখে খেয়াল করে, যদি একটা যদি আসে নোট করে রেখো। তুমি আইলিয়াস শব্দটার অর্থ তোমরা নিশ্চয়ই জানো, আমি কিন্তু এটা যদি না পারো তোমরা ভাইবা, তাহলে আমি খুব মাইন্ড করি। আইলিয়াস শব্দটার অর্থ অবস্ট্রাকশন। গলস্টোন আইলিয়াস, মানে গলস্টোন দিয়ে অবস্ট্রাকশন। কি অবস্ট্রাকশন? ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন। এই ইন্টেস্টিনের অবস্ট্রাকশন কেমনে করবে একটা গলস্টোন? কোথা থেকে আসবে, কিভাবে ওখানে যাবে, কোন জায়গায় গিয়ে অবস্ট্রাকশন হবে? এই 2-3টে কথা কিন্তু তোমাদের এই এখনই বলে যাই, তোমরা মনে রাখো। গলস্টোন তো অনেক গল ব্লাডার থেকে বাইল ডাক্টে যেতে হলে ছোট স্টোন যায়। এই ছোট স্টোন যদি কোনো কারণে ইন্টেস্টিনের ভিতরে ঢোকে তাতে কোনো অবস্ট্রাকশনের কোনো স্কোপই নাই। তাহলে হাউ ক্যান গলস্টোন ক্যান কজ আইলিয়াস বা অবস্ট্রাকশন অফ দ্য ইন্টেস্টাইন? কিভাবে করবে?
তাহলে আমরা জানি যে স্টোনগুলো গল ব্লাডারের সাইজ মোর দেন 2.5 সেন্টিমিটার ইন ডায়ামিটার, এই ধরনের গল স্টোনগুলো যদি কোনো কারণে ইন্টেস্টাইনের ভিতরে ঢুকে পড়তে পারে, এটা তো আর সিস্টিক ডাক দিয়ে ঢুকতে পারবে না, কারণ সিবিডিটাও তো অত মোটা না। সিবিডির ডায়ামিটারই হলো তোমার ধরো 5 থেকে 7 মিলিমিটার, তাহলে 5 থেকে 7 মিলিমিটার, আর সেখানে 2.5 সেন্টিমিটার অর্থাৎ 25 মিলিমিটার, এর বেশি না হলে সেই স্টোন কখনো অবস্ট্রাকশন করতে পারে না। তাহলে আমরা এই ধরনের একটা স্টোন কিভাবে যাবে ইন্টেস্টাইনের ভিতরে? তাহলে এক কথাই অ্যান্সার হলো ফিস্টুলা ফরমেশন। পরেই লেখা আছে দেখো, ফিস্টুলা ফরমেশন। কোনো কারণে যদি গল ব্লাডার যদি ডিউডেনামের সাথে ফিস্টুলা তৈরি করে অথবা জেজুনামের সাথে ফিস্টুলা তৈরি করে, তাহলে ওই ফিস্টুলা স্ট্রাক দিয়ে স্টোনটা চলে যাবে হয় ডিউডেনামের ভিতর না হয় জেজুনামের ভিতর। ডিউডেনাম বা জেজুনামের ভিতরে যদি একটা 2.5 সেন্টিমিটারের যদি একটা স্টোন ঢোকে এবং এটা আস্তে আস্তে যদি যেতে থাকে ইন্টেস্টাইন দিয়ে, মানে ডিস্টাল পার্টে যদি দিতে থাকে, তাহলে দেখা যায় আইলিয়ামের ওখানে গিয়ে এটা অবস্ট্রাকশন করতে পারে অনেক ক্ষেত্রে। তো এটা ডায়াগনোসিস ইজ সো ডিফিকাল্ট, এটা কেউ বুঝতে পারে না। সার্জন যত বড় এক্সপিরিয়েন্স সার্জন হোক না কেন, দেখে যে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন নিয়ে আসছে, কিন্তু এইটা যে একটা স্টোন দিয়ে অবস্ট্রাকশন হয়েছে এটা ভাবতে তার অনেক কষ্ট করতে হবে। হ্যাঁ, আমি যেটা ডায়াগনোসিস করছি সেটাও আমি ভাবি নাই যে এটা গল স্টোন দিয়ে অবস্ট্রাকশন হয়েছে। আমি দেখি ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন একটা রুগী, এরকম হিস্ট্রি আছে, ঠিক আছে কি দিয়ে হলো, তা ঠিক আছে। আমরা পরে দেখলাম যে যখন রিলিভ করে না, আমি নিজে ওই রুগীটা অপারেশন করছি, করে দেখি যে তার মানে আইলিয়ামের মধ্যে একটা স্টোন। পরে দেখলাম গল ব্লাডারের হাত দিয়ে যে গল ব্লাডারের ওখানে একটা ফিস্টুলা, কার সাথে? এই ডিউডেনামের সাথে একটা ফিস্টুলা হয়ে বসে আছে। তাহলে বোঝা আমার শেষ তখন, যে এই ফিস্টুলা দিয়ে এই স্টোনটা এখানে চলে আসছে। তো তার আগে সে একটা হিস্ট্রি দিয়েছে, আমার অনেক দিন ধরে আমি গল ব্লাডারের ব্যথায় ভুগতেছি, আমার আগে গল ব্লাডারের স্টোন ছিল, ডাক্তাররা বলছে আমি অপারেশন করিনি, এ কথাও তারা তখন হিস্ট্রি থেকে তারা বলছে। তো যাই হোক, এখন এই স্টোনটা দিয়ে অবস্ট্রাকশন হবে। এখন অনেকের ক্ষেত্রে যদি জিজ্ঞাসা করি তাহলে অবস্ট্রাকশনটা কোন জায়গায় হয়, ম্যাক্সিমাম স্টুডেন্ট তোমরা এখন যারা আছো, কয়জন আজকে করছে, জয়েন করছে? এখন পর্যন্ত তো তোমাদের এখানে বেশি পার্টিসিপেশন নাই। যারা পার্টিসিপেশন 40 জনের মতো আছো, হ্যাঁ 40-45। এখন তোমাদের কাছেও যদি আমরা জিজ্ঞেস করি যে তাহলে গল স্টোন আইলিয়াস কোথায় অবস্ট্রাকশন, তা আমার মনে হয় যে 2-1 জন বাদ দিয়ে সবাই বলবা কি, স্যার আইলিওসিক্যাল ভালভ। ইট ইজ দি রং অ্যান্সার। কারণ আইলিওসিক্যাল ভালভে কোনো সময় কোনো স্টোন, কোনো ফুড বোলাস অথবা কোনো ওয়ার্মের কোনো বোলাস, হ্যাঁ এগুলা কোনো সময় এখানে আটকায় না, কারণ এই ভালভটা ছোট বড় হইতে পারে, এখানে কোনোদিনই আটকায় না। তোমরা জেনে রাখো, ন্যারোয়েস্ট পার্ট অফ দ্য আইলিয়াম হলো, ইট ইজ 20 সেন্টিমিটার প্রক্সিমাল টু দ্য আইলিওসিক্যাল ভালভ। আইলিওসিক্যাল ভালভ যেখানে থাকে তার 20 সেন্টিমিটার প্রক্সিমাল হলো ন্যারোয়েস্ট পার্ট অফ দ্য আইলিয়াম। তাহলে এইখানে এসে স্টোন বাঁচবে। যদি এখানে যদি কোনো সময় না আটকায় তাহলে আর আটকাবে না। এই জন্য সবসময় মনে রাখবা যে আইলিয়ামের সবচেয়ে ন্যারো পার্ট হলো কোন জায়গায়, 20 সেন্টিমিটার প্রক্সিমাল টু দ্য আইলিওসিক্যাল ভালভ। এইটা মনে রাখবা। এখন এই মনে রাখলেই হবে। আর দীর্ঘদিন যদি স্টোন থাকে তাহলে তার অনেক সময় ক্যান্সারও হতে পারে। তাহলে এখানে আমি একটু সময় নিয়ে প্রতিটা জিনিস একটু এক্সপ্লেন করে দিলাম, এই জন্য যে তোমাদের বুঝতে অসুবিধা হবে। ওই এক্সপ্লেনেশন যা দিলাম, ওই ছোটোখাটো যে কথাগুলো বললাম ও পাশে পাশে লিখে রেখে তোমাদের কাজ দিবে। মিউকোসিল অফ গল ব্লাডারটা তোমাদের জানতে হবে। এই মিউকোসিল মানে কি? হোয়েন দেয়ার ইজ ডিস্টেন্ডেড গল ব্লাডার and the distension is due to accumulation of the mucin অথবা mucus within the gallbladder, then it is called mucocele of the gallbladder. তাহলে mucocele of gallbladder একটা ডেফিনিশন দেবা যে accumulation of the mucin within the gallbladder that causing huge distension of the gallbladder, and this pathological condition of gallbladder is called mucocele of gallbladder. যেভাবে বলো সুন্দর করে লেখো, আমার চেয়েও আরো ভালো করে যদি স্মার্টলি আরো সুন্দর করে বলো সেটা আরো ভালো। তাহলে আলটিমেটলি কথা হলো মিউকাস
জমা হইল গল ব্লাডারের ভিতর, এবং এটা আস্তে আস্তে গল ব্লাডারটা ডিস্টেনশন হইতে থাকলো। ডিস্টেনশন হয়ে হয়ে হিউজ ডিস্টেনশন যখন হলো তখন আমরা এটারে বলি মিউকোসিল অফ গল ব্লাডার। কেন হবে? হওয়ার কারণ হলো যদি কোনো একটা স্টোন অথবা কোনো একটা টিউমার অথবা কোনো একটা ব্যান্ড অথবা কোনো ফাইব্রোসিস এইটা যদি সিস্টিক ডাক্টের ভিতর হয়, তাহলে তুমি 99% ক্ষেত্রেই দেখবা যে একটা স্টোন যে আটকে রয়েছে। হার্টম্যানস পাউসে একটা স্টোন আটকাই রয়েছে, স্টোন আটকাই গিয়ে এখন আর সিস্টিক ডাক দিয়ে ওর বাইলটা যেতে পারছে না। তাতে কি হবে? ওর ভিতরে যে বাইলটা আছে সেই বাইলের ওয়াটারটা রিঅ্যাবজর্পশন হবে। ওয়াটারটা রিঅ্যাবজর্পশন হয়ে গেলে থাকবে তার কিছু তলানি, কি বাইল পিগমেন্ট, ক্যালসিয়াম, তারপরে যে ওখানে যে কোলেস্টেরল, এগুলো কিছু একটু রয়ে গেল অল্প কিছু পরিমাণে, অর্থাৎ 3%। তোমরা জানো বাইলের মধ্যে 97%ই হইল ওয়াটার, সেটা অ্যাবজর্পশন হবে, ওর সলিউটটা এখানে থেকে গেল, আর গল ব্লাডার নিজে মিউকাস সেক্রেশন করতে রইল। তোমরা নিশ্চয়ই মনে আছে তোমাদের, গল ব্লাডার ক্যান সেক্রেট অ্যাবাউট 20 ml অফ মিউকাস ইন 24 আওয়ার্স। 24 ঘন্টায় 20 ml এর মতো সে মিউকাস সেক্রেট করে। তাহলে এই মিউকাস সেক্রেট করতে করতে গিয়ে মিউকাস গল ব্লাডারটা আস্তে 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 ডিস্টেনশন হয়ে যাবে, এবং ডিস্টেনশন হয়ে গিয়ে একটা পর্যায়ে গিয়ে আর ডিস্টেনশন হবে না। তার কারণ কি? নেগেটিভ ফিডব্যাক মেকানিজমে সে মিউকাস সেক্রেশনটাও এরপর বন্ধ করে দেবে। এবং হাউ মাস গল ব্লাডার ক্যান ডিস্টেন্ট, কোশ্চেন করলাম আমি, যেমন ধরো তোমারে যে গল ব্লাডার কতটুকু পরিমাণে ডিস্টেনশন হতে পারে, তখন তুমি বলবা যে এটা নিয়ার অ্যাবাউট ইট ক্যান অ্যাকোমোডেট 1/2 লিটার অফ ফ্লুইড। ডিস্টেনশন হয়ে 1/2 লিটার পর্যন্ত পারে, অর্থাৎ 500 ml পর্যন্ত এ ফ্লুইড ক্যাপাসিটি আছে, এক্সটেন্ড করতে পারে বেলুনের মতো। কিন্তু এরপর আর হয় না। এরপরে যদি আরও ফুলতে চায় তখন ও নিজেই নেগেটিভ ফিডব্যাক মেকানিজমে ওই মিউকাস সেক্রেশনটাকে কমাই দেয়, আর ওই মিউকাস লাইনিংটা আস্তে আস্তে অ্যাট্রোফি হয়ে যায় এই প্রেশারে। এই জন্য ওখান থেকে আর মিউকাস সেক্রেশন হবে না। তাহলে আমাদের এই যে মিউকোসিল কিভাবে হয়, এইটা পরীক্ষার সময় কিন্তু কোশ্চেন থাকে। আবার মিউকোসিল, হোয়াট ইজ মিউকোসিল, হাউ মিউকোসিল ইজ ফর্ম, হোয়াট ইজ দ্য ট্রিটমেন্ট অফ মিউকোসিল অফ গল ব্লাডার, এইটা কিন্তু একটা রিটেনে কোশ্চেন আসে। এটার আরেকটা কোশ্চেন রিটেনে আসে এইভাবে। তোমার এই রিটেনের কোশ্চেনটা কিন্তু কেউ একজন লিখে রাখো, এটা সবাইকে দেবা, যে এ 40 years ফিমেল প্রেজেন্টিং উইথ এ প্যালপেবল লাম্প ইন দ্য right hypochondriac region and it simulate with that of the distended gallbladder. Distended gallbladder. Patient has no other feature like jaundice, etc. What is the most likely diagnosis? How it has been formed? What is the treatment? এই তিনটা কোশ্চেন থাকে, ওই একই কথা। তখনও প্রশ্ন অ্যান্সারটা হলো, যেহেতু এখানে প্যালপেবল একটা গল ব্লাডার পাওয়া যাচ্ছে, আর কোনো সিমটম নাই, এর কোনো জন্ডিস নাই, কিছুই নেই, তাহলে এটা কি হবে? ইট ইজ দি মিউকোসিল অফ গল ব্লাডার। অ্যান্সার হবে মিউকোসিল অফ গল ব্লাডার। তারপর এটা কিভাবে ফরমেশন হলো, এই যে এতক্ষণ পর্যন্ত আমি যা বললাম। ট্রিটমেন্ট কি? এক কথায় শেষ, এটা পলিসিস্টেক্টমি। ওপেনও করতে পারি, ল্যাপারোস্কোপি করতে পারি। না করলে কি হবে? যদি দীর্ঘদিন থাকে, আরও কিছুদিন অপেক্ষা করি, it can get infection and may form মিউকোসিল থেকে এমপাইমা গল ব্লাডার হয়ে গেল। তো এই কোশ্চেনগুলো মনে রাখবা, এটা মনে রাখলে আনসার দিতে কোনো অসুবিধা নাই। এটা কি? ও আচ্ছা, কিছু কোশ্চেন এখানে দেখো, আমি কোশ্চেনগুলো অল্প অল্প করে বলে যাই, আর তোমরা এটা সুন্দর করে এই কোশ্চেনগুলো কিন্তু লিখে রাখবা, যে এটা কিছু রিটেনের কোশ্চেন আমি এখানে লিখছি। এটা তোমাদের জাস্ট শুধু আমি পড়ে যাব, এটার কোনো অ্যান্সার আমি দেবো না। যদি কোনো অ্যান্সার না পারো তাহলে আমার কাছে এর পরের দিন জিজ্ঞাসা করবা। যে প্রথম কোশ্চেন, এ 45 years ফিমেল প্রেজেন্টিং উইথ সিভিয়ার পেইন অ্যাট রাইট আপার অ্যাবডোমেন উইথ নাউসিয়া, অ্যানোরেক্সিয়া অ্যান্ড 2 episodes of vomiting. হার রাইট আপার অ্যাবডোমেন হবে, এখানে রাইট অ্যাবডোমেন না লিখে রাইট আপার অ্যাবডোমেন
রাইট আপার অ্যাবডোমেন ইজ রিজিড অ্যান্ড টেন্ডার। তাহলে কোশ্চেন কি, হোয়াট ইজ দ্য মোস্ট প্রবাবল ডায়াগনোসিস? তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে আমাদের মোস্ট প্রবাবল ডায়াগনোসিস এটা, তাহলে কি হবে? একুট কোলিসিস্টাইটিস। রাইট ডাউন 5 ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। একুট অ্যাবডোমেন, আপার একুট অ্যাবডোমেনের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসগুলো লিখবা। সেটা একুট কোলিসিস্টাইটিস তো আসেই, একুট কোলিসিস্টাইটিস, একুট পেনক্রিয়াটাইটিস, একুট পেপটিক আলসার ডিজিজ, তারপর হলো যে লিকিং পারফোরেশন অফ দ্য পেপটিক আলসার ডিজিজ, এই জিনিসগুলো দিয়ে, এবং লাস্টে এটাও লিখবা যে একুট অ্যাপেন্ডিসাইটিস। কারণ অ্যাপেন্ডিসাইটিস যদি হাই আপ সিকাম থাকে, সাবহেপাটিক অ্যাপেন্ডিক্স হয়ে থাকে, তাহলে সেখানে কিন্তু তার ডায়াগনোসিসও কিন্তু আসতে পারে এখানে। এই জন্য একুট অ্যাপেন্ডিসাইটিসও এটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আসবে। মেনশন দ্য ডায়াগনস্টিক ইনভেস্টিগেশনস। ডায়াগনস্টিক ইনভেস্টিগেশনগুলো সুন্দর করে লিখবা। হ্যাঁ, তোমরা নিজেরাই বই খুলে সুন্দর করে গোছায় গেছাই লেখা। যেহেতু একটা একুট ইনফ্লামেশন, তাহলে ব্লাডের রুটিন টেস্টটা লাগবে, তোমরা বুঝলা। একুট অ্যাবডোমেনের রুগীদের একটা আলট্রাসোনোগ্রাম, একটা অ্যাবডোমেনের এক্স-রে এছাড়া কোনো ডায়াগনোসিসই হবে না। আবার যদি পেনক্রিয়াসের কথা চিন্তা করি, সেখানে সিরাম বিলিরুবিন তোমার করতেই হবে, এবং সিরাম বিলিরুবিন শুধু না, তোমার লিভার ফাংশন টেস্টটা ফুল করতে হবে। তাহলে এই জিনিসগুলো তোমরা সুন্দর করে এখানে লিখবা। আর এর সাথে এগুলো হলো ডায়াগনস্টিক ইনভেস্টিগেশন। আর অবশ্যই আমি ভাবতেছি যে একুট কোলিসিস্টাইটিস সেটা তো নাও হতে পারে, একুট পেপটিক আলসার ডিজিজও হতে পারে। এই জন্য এন্ডোস্কোপিক এক্সামিনেশন অফ দ্য আপার জিআইটি সেটাও লিখতে হবে। এই ডায়াগনোসিসগুলো লিখে আর কিছু স্পেশাল ডায়াগনোসিস মে রিকোয়ার, সেইটা তোমরা লিখবা কি, সেখানে লিখবা স্পেশাল কিছু ডায়াগনস্টিক টুল লাগতে পারে, সেটা গেলে সিটি স্ক্যান লাগতে পারে, মানে আদার ইনভেস্টিগেশন মে রিকোয়ার লিখে ফর ডায়াগনোসিস, সেখানে লিখবা সিটি স্ক্যান, এমআরসিপি। এমআরসিপি মানে কি, ম্যাগনেটিক রিজোনেন্স কোলাঞ্জিও পেনক্রেটোগ্রাফি, এমআরসিপি। এমআরসিপি লাগতে পারে, হ্যাঁ, অথবা সিটি স্ক্যান লাগতে পারে, এগুলো লাগতে পারে। সেই ডায়াগনোসিসের সেই জিনিসগুলো এটা এক্সট্রা এগুলো লিখবা। কাজে এগুলো যারা পুরো সুন্দর করে গোছাই লিখবা তারা ফুল মার্কস পাবা। এরপরে দেখো, হোয়াট আর দ্য টাইপস অফ প্যাথোজেনেসিস অফ দ্য গল ব্লাডার। অলরেডি আমি পড়াই দিছি, আমি আর এটা বলবো না। মেনশন ডিফারেন্ট গ্রুপস অফ প্রেজেন্টেশন অফ গলস্টোন ডিজিজ, সেটাও পড়াই দিছি, সেটাও বলে দিছি। রাইট ডাউন দ্য কমপ্লিকেশনস অফ দ্য কোলিলিথিয়াসিস, এটা রিটেনের কোশ্চেন। হাউ মিউকুসিল অফ দ্য গল ব্লাডার ইজ ফর্মড, অলরেডি উই হ্যাভ ডিসকাস। What is the treatment and what is and complications, already we have mentioned. What is the clinical feature of empyema gallbladder? Severe acute cholecystitis আর empyema gallbladder এর তেমন কোনো ডিফারেন্স নাই, এর প্রেজেন্টেশন, এর ক্লিনিক্যাল ফাইন্ডিংস অলমোস্ট সেম। কাজে এইটা ওইভাবে বই দেখে আমি যা পড়াইলাম সুন্দর করে এখনই লিখে রাখবা, দেখবা পরীক্ষার সময় খুব কাজ দিবে, তাড়াতাড়ি লিখে ফেলতে পারবা। মেনশন ডায়াগনস্টিক ইনভেস্টিগেশন অ্যান্ড ট্রিটমেন্ট, গেল এটা। হোয়াট আর দ্য টিউমার অফ গল ব্লাডার, অর্থাৎ গল ব্লাডারের যে টিউমার এটার একটা ক্লাসিফিকেশন দিবা, বিনাইন ম্যালিগন্যান্ট ভাগ করে। আর মেনশন দ্য ট্রিটমেন্ট অপশনস অ্যান্ড প্রোগনোসিস অফ দ্য কার্সিনোমা গল ব্লাডার উইথ এক্সপ্লানেশন। এই প্রোগনোসিসের এক্সপ্লানেশন তোমাকে দিতে হবে। এখানে একটা দুইটা কথা শেষ করি। ট্রিটমেন্ট অপশন তো অবশ্যই কি কি, একটা আছে সার্জারি, যেমন কোলিসিস্টেক্টমি করতে পারি উইথ এন ব্লক ডিসেকশন, যদি অপারেশনের সুযোগ থাকে, ইফ পেশেন্ট ইজ অপারেবল। যদি অপারেবল না হয় সেই ক্ষেত্রে আদার অপশনস কি কি আছে? আদার অপশনস হলো কেমোথেরাপি, রেডিওথেরাপি, এই হলো ব্যাপার। কিন্তু গল ব্লাডারের কার্সিনোমার ক্ষেত্রে মনে রাখবা, ইট ইজ সো ডেঞ্জারাস, ইট ইজ ভেরি ভেরি পুয়ারলি রেসপন্স টু কেমোথেরাপি অ্যান্ড রেডিওথেরাপি। এই জন্য প্রোগনোসিসের কথাটা এরকম লিখবা যে প্রোগনোসিস অফ গলস্টোন ডিজিজ লিখে এক লাইন লিখবা, প্রথম লাইন লিখবা, ইফ ইট ইজ অপারেবল অ্যান্ড ডায়াগনোসড ইন দি আর্লিয়েস্ট স্টেজ or incidentally diagnosed during cholecystectomy, prognosis is very good. কারণ আমি গল ব্লাডারে অপারেশন করতে গেলাম, তার আগে আমি জানি না যে এটা ক্যান্সার কিনা, যে মনে হইলো যে না গল ব্লাডারে এটা ক্যান্সার, তখন আমি করব কি, এখনো মেটাস্টাসিস হয় নাই, সুন্দর করে অপারেশন করে গল ব্লাডারটা ফেলে দেব, সাথে গল ব্লাডার ফোসার যে লিভার আছে ওখানে একটু ওয়েজ রিসেকশন করে লিভারটা আমি ফেলে দিলাম। আবার যদি দেখবো লিম্ফ নোড আছে কিনা, যদি থাকে তাও এন ব্লক ডিসেকশন করে দিলাম। প্রগনোসিস ইজ ভেরি গুড। এই জন্য লিখবা যে যদি কোনো কারণে ইনসিডেন্টালি ডায়াগনোসিস হয় একটা আর্লি স্টেজে, তাহলে এটা
প্রগনোসিস ভালো, কিন্তু দুঃখের বিষয় হলো বাট ইন মোস্ট অফ দ্য কেসে গল ব্লাডার ইজ ডায়াগনোসড ইন অ্যাডভান্স স্টেজ হোয়ার সার্জারি ইজ ইম্পসিবল। এই এক্সপ্লেনেশনটা এই জন্য লেখা হইল এখানে, হোয়ার সার্জারি ইজ ইম্পসিবল and only treatment is either chemotherapy or radiotherapy, that is palliative treatment, and the gallbladder carcinoma is very poor response to radiotherapy and chemotherapy, so it is prognostically it is a very worse disease in advanced stage. সুতরাং এটি মনে রাখতে হবে, এটা খুবই খারাপ রোগ যদি আমরা ডায়াগনোসিস আর্লি স্টেজে না করতে পারি, প্রগনোসিস খুবই খারাপ। কাজে এটা মনে রাখবা। এই হলো আমাদের রিটেন কিছু কোশ্চেনের কথা। রিটেনে কিছু শর্ট নোট আসে, তার মধ্যে আছে এমআরসিপি, ইআরসিপি তোমরা জানো, এমআরসিপি, তারপর টাইফয়েড গল ব্লাডার কিছুক্ষণ আগে আমরা ডায়াগনোসিস করছি, কোলেস্টেরোসিস আর পোর্সেলিন গল ব্লাডার, পোর্সেলিন গল ব্লাডার। তাহলে এগুলা শর্ট নোট থাকে। এখন আমি একেবারে নিচেরটা থেকে শুরু করি। পোর্সেলিন গল ব্লাডার, দুই সাইড কথা বলে দিই, বইয়ের মধ্যে আছে, ওখান থেকে লিখে নেবা। পোর্সেলিন গল ব্লাডার আর কিছুই না। গল ব্লাডারে যদি অনেক দিন ধরে ক্রনিক ইনফেকশন থাকে, অর্থাৎ ক্রনিক কোলিসিস্টাইটিস থাকে, তাহলে গল ব্লাডারটা ফাইব্রোসিস হইয়া ছোট হয়ে থাকে। তাহলে ফাইব্রোসিস হইয়া যদি যখন ছোট হয়, এই ফাইব্রোস টিস্যুর মধ্যে কি হয় তোমরা জানো, ক্যালসিয়াম জমা হয়। ইফ দেয়ার ইজ deposition of the calcium within the fibrous gallbladder, তাহলে কি হবে, এই ধরনের ক্যালসিফিকেশনকে আমরা কি বলি, ডিস্ট্রোপিক ক্যালসিফিকেশন। তাহলে ক্যালসিয়াম জমা হয়ে ডিস্ট্রোপিক ক্যালসিফিকেশন হয় গল ব্লাডারের, অ্যান্ড ক্যালসিফাইড গল ব্লাডার হয়ে যায়। এই ক্যালসিফাইড গল ব্লাডারটা খুবই শক্ত, এটা মানে ডিমের খোসার মতো, এবং এটা মানে যদি আমি প্লেন এক্সরে করি, তাই প্লেন এক্সরে করলে দেখা যাবে গল ব্লাডারের আউটলাইন দেখা যাবে। তোমাদের বেইলিয়ান লাভে একটা ছবি আছে সুন্দর, দেখবা, যার বেইলিয়ান লাভ বই কাছে আছে সে আজকে দেখে নেবা, এই পড়ানোর পরেই দেখবা পোর্সেলিন গল ব্লাডারের একটা ছবি আছে, অ্যান্ড ইট ক্যান বি ডায়াগনোসড বাই সিম্পল একটা প্লেন এক্সরে দিয়ে ডায়াগনোসিস করা যায়। তাহলে পোর্সেলিন গল ব্লাডার আর কিছুই না। when there is deposition of the calcium in fibrous gallbladder, then it becomes a calcified gallbladder. This calcified gallbladder is called porcelain gallbladder. তো এটুক লিখলি তোমার এটা হয়ে গেল। তারপরে তুমি একটু সুন্দর করে লেখো যে porcelain gallbladder can be easily diagnosed by a plain X-ray abdomen, but if we perform an ultrasonogram, it can be clearly diagnosed by an ultrasonogram also. এরপরে আমরা রুটিন ইনভেস্টিগেশন করে এটা ট্রিটমেন্ট কি, কোলিসিস্টেক্টমি। ট্রিটমেন্ট কোলিসিস্টেক্টমি, বাস শেষ। ওপেন করতে পারি, অথবা অনেক ক্ষেত্রে যারা এক্সপার্ট, আমি 2-3টা করছি পোর্সেলিন গল ব্লাডার, কিন্তু আমার ওপেন করা লাগে নাই। আই কুড পারফর্ম কোলিসিস্টেক্টমি বাই ল্যাপারোস্কোপিক প্রসিডিওর, এটা করা যায়। তো এটা করতে পারবি। এরপরে তুমি উপরে দেখতে আর এরপরের উপরেরটা ওঠো, কোলেস্টেরোসিস। কোলেস্টেরোসিস একটা টার্ম, এটার আরেক ইটস অ্যানাদার নেম ইজ স্ট্রবেরি গল ব্লাডার। তোমরা স্ট্রবেরি ফল খাইছো, স্ট্রবেরি ফলটার ভিতরটা যেরকম দেখতে, যে গল ব্লাডারটা যদি তুমি মাঝখান দিয়ে ফাড়ো, তুমি দেখবা যে ভিতরে ওইরকম দানা দানা, এবং কালারটা একদম গল ব্লাডার মানে মিউকাস মেমব্রেনটা একদম স্ট্রবেরির মতো। এখানে কারণ হলো এর মিউকাস মেমব্রেনের জাস্ট পিছনে, এর তো সাবমিউকাসা থাকে না, ওই সাবমিউকাসাটা যেখানে থাকে সেই লেয়ারে দেয়ার ইজ কালেকশন অফ দ্য কোলেস্ট্রল কালেকশন হয়ে ওর ওই একটা ফলের যে বিচি তৈরি হয়, ফলের মধ্যে যে সিট থাকে ওইরকম সিটের মতো তৈরি হয় মাল্টিপল, এবং ইটস কালার ইজ পিঙ্কিশ, লুকস লাইক স্ট্রবেরি। হ্যাঁ, যার জন্য এই কোলেস্ট্রল, তখন এই কোলেস্ট্রল জমা হয়ে যেহেতু এটা হয়, এই জন্য এটার নাম হলো কোলেস্টেরোসিস। বইয়ের মধ্যে এই টার্মটা আছে, একটু দেখে লিখে নিও। এবং এটার চিকিৎসা কি, কোলিসিস্টেক্টমি। টাইফয়েড গল ব্লাডার আমি বলবো না, এমআরসিপিটা এটা কালকে বা তার পরের দিন একটু আলোচনা করবো না। ইআরসিপি সহ এই দুইটা লাগবে তোমাদের। এরপরে কি আছে আমাদের, ও ইআরসিপি তোমাদের সেই, আচ্ছা এই ইআরসিপিটা একটু পড়বা। ইআরসিপিটা মানে এটা একটা কন্ট্রাস্ট রেডিওগ্রাফিক ইনভেস্টিগেশনস অফ দ্য বিলিয়ারি অ্যান্ড পেডিয়াট্রিক ডাক্ট,
উইথ দ্য হেল্প অফ এন্ডোস্কোপ। এই জন্য আমরা এন্ডোস্কোপিক রেট্রোগ্রেড কোলাঞ্জিও পেনক্রিয়াটোগ্রাফিও বলি, ইআরসিপি। আমাদের খুলনাতে হয় না, ঢাকাতে প্রায় সব জায়গায় হয়, এখানে আমাদের যেহেতু এক্সপার্ট নেই এই জন্য হয় না, আমরা এটার একটু ডিফিসিয়েন্সিতে আসি খুলনাতে, কিন্তু এটা খুবই দরকার। এটা দিলে আমরা মানে এই পরীক্ষাটা করে কন্ট্রাস্ট এক্সরে করে সুন্দর করে আমরা পেনক্রিয়াটিক ডাক্ট এবং বিলিয়ারি ট্রি দেখতে পারি। এটার দুইটা জিনিস, একটা হলো ডায়াগনস্টিক, একটা থেরাপিউটিক। ডায়াগনস্টিক কি? we can well delineate the anatomy of the duct and can diagnosis ki calculi in the duct, benign stricture, malignant stricture, biopsy নিতে পারি for histopathological examination। এটা মনে রাখবা। থেরাপিউটিক কি? অনেক ক্ষেত্রে দেখো আমরা যদি কোনো স্টোন থাকে বাইল ডাক্টের মধ্যে, তাই ইআরসিপি করে ছোট স্টোন আমরা বের করে দিতে পারি, তাই চিকিৎসাটা খুব সহজ হয়ে গেল। পেনক্রিয়াটিক ডাক্টের মধ্যে স্টোন আছে আমরা বের করে দিতে পারি, খুবই মানে ইআরসিপি করে এটা করা হয়। এখন এটা খুবই একটা মানে ভালো মানে থেরাপিউটিক প্রসিডিওর। আবার অনেক সময় দেখা যায় যে একটা ক্যান্সার হয়ে আটকে রয়েছে কিন্তু কোনোভাবে এটা রিমুভ করা যাচ্ছে না। ইন দ্যাট কেসেস আমরা হার্টের ভিতরে যেরকম স্ট্যান্টিং করি, হ্যাঁ, আমরা করোনারি আর্টারির ভিতরে যেমন স্ট্যান্টিং করি, ঠিক সেই রকম এখানে ডাক্টের ভিতরে স্ট্যান্টিং করে দিতে পারি। স্ট্যান্টিং করে দিলে অবস্ট্রাকশনটা রিলিভ হয়ে যায় এবং অবস্ট্রাকটিভ জন্ডিস থাকলে সেটা টেম্পোরারি রিলিভ হয়। কাজেই এই যে থেরাপিউটিক কিছু ফাংশন আছে, কিছু ডায়াগনস্টিক ফাংশন আছে, এগুলো মনে রাখবা। এরপরে আসো এমআরসিপি। আমি সংক্ষেপে এখানে লিখছি, তোমরা আরেকটু ভালো করে পড়বা। তোমরা এমআরআই নাম শুনছো নিশ্চয়ই। এখানে যারা এখানে অংশগ্রহণ করছো মাত্র 40 জন আজকে দেখা যাচ্ছে। আমি জানি না কাউন্টুরের কাছ থেকে পরে আমি শুনবো না, কিন্তু এত কম পার্টিসিপেশনে কিন্তু আমি ক্লাস নেই না, তোমরা ভালো করেই জানো। তো এই এখানে দেখা যাচ্ছে মাত্র এখন আসছো তোমরা 40 জন, বেশি কিনা আমি বুঝতে পারলাম না। এই যে কয়জনই আসো, তোমাদের কাছে যদি জিজ্ঞাসা করা হয় এমআরআই কি, তাহলে তোমরা নিশ্চয়ই তোমরা পারবা সবাই। হ্যাঁ, এটা একটা মানে ইমেজিং সিস্টেম যেখানে আমরা নিউক্লিয়ার ম্যাগনেটিক রিজোনেন্স ব্যবহার করে আমরা ইমেজ সৃষ্টি করে আমরা ডায়াগনোসিস করি, সেটা কি আমরা বলি এমআরআই। এই এমআরআইটা যদি আমরা যখন বিলিয়ারি ট্রি এবং পেনক্রিয়াটিক ডাক্টে করি, তার তখন নাম হয় এমআরসিপি। এটা আর কিছুই না, এটাও এমআরআই, কিন্তু এটার একটু টেকনিক একটু আলাদা বিধায় এই এমআরসিপি মেশিন একটু আলাদা। এটা খুলনাতে মেডিকেল কলেজে বোধহয় একটা আসছে, কিন্তু এখনো বসে নাই। আর এটা বাইরে আছে, সিটি মেডিকেল কলেজে একটা আছে, গাজী মেডিকেল কলেজে একটা আছে। এই দুই জায়গায় কিন্তু এমআরসিপি মেশিন আছে। তাহলে এটা এমন সুন্দর একটা ইনভেস্টিগেশন প্রসিডিওর। এটা একটা নন ইনভেসিভ, অর্থাৎ তোমার কাটা সেরা কিছুই লাগে না, কোনো সুই ফুটানো লাগে না, কোনো কিছুই লাগে না, কিন্তু একটা নন ইনভেসিভ ইনভেস্টিগেটিভ প্রসিডিওর। বাট উই ক্যান নাইসলি ডেলিনেটেড দ্য বিলিয়ারি ট্রি। খুব ভালোভাবে সুন্দরভাবে আমরা বিলিয়ারি ট্রিটাকে ডেলিনিয়েট করতে পারি। তাহলে এই বিলিয়ারি ট্রিটাকে আমরা সুন্দরভাবে দেখতে পারি। এই জন্য এটাকে আমরা বলি যে বিলিয়ারি ট্রির খুব সুন্দর একটা ইনভেস্টিগেশন। এখন সবাই এখন এটা করতে চায়। এটার হ্যাজার্ড, রেডিয়েশন হ্যাজার্ড নাই, এবং এটার ক্রস সেকশনাল এবং প্রজেকশনাল ইমেজ পাওয়া যায়। ক্রস সেকশনাল তো তোমরা বোঝোই। ক্রস সেকশনাল মানে আমরা যদি মানে ট্রান্সভার্সলি যদি কাটি একটা ডাককে, তার যে ইমেজটা আসবে সেটা ক্রস সেকশনাল ইমেজ। আর লংগিটিউডিনালি যদি আমরা কাটি, তাহলে এই করে সেগমেন্ট নেই, তাহলে সেটা হলো প্রজেকশনাল ইমেজ। তাহলে বোথ লংগিটিউডিনাল অ্যান্ড ভার্টিক্যাল বা প্রজেকশনাল ইমেজ, দুই ধরনের ইমেজই আমরা এখানে পাইতে পারি। এবং খুব সুন্দরভাবে বাইল ডাক্ট এবং পেনক্রিয়াটিক ডাক্ট ডেলিনিয়েট হয়, এবং এই ডেলিনিয়েট হওয়ার জন্যই আমরা এটাকে খুব সুন্দর ইমেজ পেয়ে যাই এবং ডায়াগনোসিসও সুন্দরভাবে করতে পারি। এই জন্য ডাক্টের ভিতরে কি আছে, কোনো কনজেনিটাল অ্যানোমালিজ আছে না অন্য কোনো প্রবলেম আছে, তা আমরা ডায়াগনোসিস করতে পারি। যেমন ডাক্টের ভিতরে যদি টিউমার থাকে, উই ক্যান ডায়াগনোস দ্য টিউমার। যদি পলিপ থাকে, ডায়াগনোসিস করতে পারি। স্ট্রিকচার, স্টোন যাই থাকুক না কেন, উই ক্যান নাইসলি ডায়াগনোস দ্য মানে এদি ইন্টারলুমিনাল lesion within the gallbladder, within the biliary tree, and within the pancreas and pancreatic duct সুন্দরভাবে ডায়াগনোসিস করতে পারি। কাজে এইটা তোমার শর্ট নোটে আসলে মিনিমাম এটুকু যদি তুমি লেখো, তাহলে তুমি
মোটামুটিভাবে ভালো করতে পারবা, এটা তোমাদের জন্য। কিন্তু যদি এটা পোস্ট গ্রাজুয়েশন হয় তাহলে এটা 1.5 পৃষ্ঠা 2 পৃষ্ঠা লিখতে হবে। আরো অনেক কিছু আছে, সেগুলো ইনফরমেশন তোমাদের আমি দিলাম না, প্রিলিমিনারি একটা ধারণা এখানে তোমাদের আমি দিলাম। এরপরে আসো অসপির দিয়ে একটা কোশ্চেন আমরা এখানে দেখি। এখানে তুমি একটা এটা কিন্তু অসপির আর একটা কোশ্চেন। কাবরুলকে আমি বলবো তোমরা যে কয়টা অসপির কোশ্চেন এখন পর্যন্ত আমার কাছ থেকে পেয়েছো সবকটা কিন্তু তোমরা কালেক্ট করবা। কালেক্ট করে তোমাদের ভিতর থেকে কেউ একদিন প্রেজেন্ট করবা, আমরা সবাই দেখবো, ইনক্লুডিং মাইসেলফ। এই জন্য তোমরা এই অসপির কোশ্চেনটা একদিনে প্রেজেন্ট করবা সবগুলো। এখানে একটা স্পেসিমেন আছে, দেখো, তাকাইলে কি মনে হয় যে গল ব্লাডার, এর দেখতে তো কোনো অসুবিধা নাই। গল ব্লাডারে শুধু ইনফেকশন হয় না, ইনফেকশন হয়ে দেখো কোনো জায়গায় গ্যাংগ্রিনাস চেঞ্জ পর্যন্ত হয়ে গেছে। তাহলে একুট কোলিসিস্টাইটিসের একটা রোগীর স্পেসিমেন, এবং সেটা এমনভাবে ইনফেকশন হয়েছে যে কিছু জায়গায় গ্যাংগ্রিনাস চেঞ্জ পর্যন্ত হয়ে গেছে। অর্থাৎ এর ভিতরে যে ইনফেকশনটা একটা ফালমিনেন্ট ইনফেকশনটা কিন্তু খুব সাধারণ ইনফেকশন না, ভেরি ফালমিনেন্ট ব্যাকটেরিয়া ছিল এটার ভিতরে, যার জন্য এর গ্যাংগ্রিন পর্যন্ত হয়ে গেছে। এটা যদি সময় মতো অপারেশন করা না হতো তাহলে কি হতো, এই যে গ্যাংগ্রিনাস পার্ট যেটা আছে এই জায়গাগুলো পারফোরেশন হয়ে যেত। পারফোরেশন হয়ে biliary peritonitis and bacterial peritonitis হতো। কাজে এটা দেখলেই বোঝা যায় যে এটা একটা খুব ডেঞ্জারাস মানে একটা অ্যাটাক ছিল। তাহলে এখানে যদি বলে যে ডিসক্রাইব দ্য স্পেসিমেন, তাহলে তুমি যে স্পেসিমেনটা ডিসক্রাইব করবা, এটা বোঝা যাচ্ছে এই যে প্যাথোলজিক্যাল স্পেসিমেন অফ দ্য gallbladder where there is severe inflammation with gangrenous changes of the gallbladder। তুমি যদি এক লাইনে এটা বলো তাতে কোনো অসুবিধা নেই। তাহলে the pathological gallbladder where gallbladder is distended, edematous, thickened wall, reddish discoloration, আর কিছু এইটার ক্ষেত্রে দেখো কিছু গ্যাংগ্রিনাস চেঞ্জ আছে, এটার ক্ষেত্রে তোমার গ্যাংগ্রিনাস চেঞ্জ লিখতে হবে। তাহলে তুমি এটা লিখবা, এটা হলো প্রথম কোশ্চেনের অ্যানসার। হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস? তাহলে তুমি এক লাইন লিখে দিলা, একুট প্রবাবল ডায়াগনোসিস একুট কোলিসিস্টাইটিস। কেউ যদি এই স্পেসিমেনে এমপাইমা গলব্লাডার লেখো তাহলে কিন্তু ভুল হবে না, সেও নাম্বার পাবা। কিন্তু একুট কোলিসিস্টাইটিসের কমপ্লিকেশনস, তোমাদের কোলিসিস্টাইটিস থাকলে কোলিসিস্টাইটিস লিখবা, এমপাইমা থাকলে এমপাইমা লিখবা। আচ্ছা, কি চিকিৎসা করা হয়েছিল এখানে? হোয়াট ট্রিটমেন্ট ওয়াজ ডান হিয়ার? তাহলে ডান কি? এখানে কোলিসিস্টেক্টমি করা হয়েছিল। তাহলে এখানে ওপেন করতে পারে বা ল্যাপারোস্কোপি কোলিসিস্টেক্টমি করতে পারে, যে কোনো একটা হয়তো করছে। যদি বলা হয় যে হোয়াট আর দ্য কমপ্লিকেশনস, এইটা যদি অপারেশন না করি হোয়াট আর দ্য কমপ্লিকেশনস, তাহলে কমপ্লিকেশন কি হতে পারে? যে এমপাইমা গলব্লাডার হতে পারে, গ্যাংগ্রিনাস গলব্লাডার হতে পারে, তারপরে সেখান থেকে পারফোরেশন হয়ে যেতে পারে ভবিষ্যতে। তাহলে দিস আর দ্য কমপ্লিকেশনস, এটা মনে রাখবা। এই গেল একটা অস্পি। এখন এইখানে আরেকটা অস্পি কোশ্চেন তোমরা এখানে দেখো, ইট ইজ অলসো দ্য স্পেসিমেন অফ গলব্লাডার। দেখো গলব্লাডার স্পেসিমেন, ওইটার এর মধ্যে ডিফারেন্সটা দেখো, ইট ইজ হিউজ ডিস্টেনশন। তো আমি একটু আগে বলে আসছি তোমাদের হিউজ ডিস্টেনশন কি দিয়ে হয়। হিউজ ডিস্টেনশন ইউজুয়ালি বাই অ্যাকুমুলেশন অফ দ্য মিউসিন উইদিন দি গলব্লাডার। এছাড়া হিউজ ডিস্টেনশন কি দিয়ে হবে? আবার একটা জিনিস দেখো, এই গলব্লাডারটার নেকটা একটু কেটে দেখানো হয়েছে, ওখানে একটা স্টোন আটকে গেছে, হার্টম্যানস পাউস। গলব্লাডারে যেখানে হার্টম্যানস পাউস থাকে সেখানে একটা স্টোন আটকানো। তাহলে একটা ইমপ্যাক্টেড স্টোন আছে এট দ্য নেক অর ইন দ্য হার্টম্যানস পাউস। তাহলে কি হলো? হার্টম্যানস পাউসে যদি একটা স্টোন ইমপ্যাকশন হয়ে এইভাবে যদি ডিস্টেনশন হয়, তার নাম কি? তাহলে তার নাম হবে মিউকোসিল অফ দ্য গলব্লাডার। তাহলে তোমরা এখানে ডিসক্রাইব করবা যে there is huge distension of the gallbladder and gallbladder wall is thin, transparent. Not only that, there is also in the another specimen there is impacted stone and the neck region. তাহলে আমাদের ডায়াগনোসিস কি? ডায়াগনোসিস হলো মিউকোসিল অফ দ্য গলব্লাডার। ট্রিটমেন্ট কোলিসিস্টেক্টমি। কমপ্লিকেশন কি? সবাই জানো, এমপাইমা গলব্লাডার। সেই কটাই জিনিস এখানে লেখা হয়েছে। প্যাথোলজিক্যাল গলব্লাডার উইথ ফলোইং চেঞ্জেস কি কি? ডিস্টেন্ডেড গলব্লাডার, থিন অ্যান্ড ট্রান্সপারেন্ট ওয়াল, ইম্প্যাক্টেড স্টোন অ্যাট দ্য নেক।
ডায়াগনোসিস কি? মিউকোসিল অফ গল ব্লাডার। ট্রিটমেন্ট কোলেসিস্টেক্টমি। কমপ্লিকেশন এমপাইমা গল ব্লাডার। এই সহজ। তাহলে এই হলো তোমাদের ধরো অস্পির মানে অবস্থা। তাহলে এই সমস্ত অস্পি যদি আসে আর তোমরা যদি 6 নম্বরের মধ্যে যদি আধা নম্বরও কম পাও তাহলে তো এটা তো খুব দুঃখের বিষয়। এই আমার মনে হয় যে আর আমাদের আজকে নাই এই গল ব্লাডার রিলেটেড যে কোশ্চেনগুলো দিলাম, যে ডিসকাশনগুলো করলাম, আমার মনে হয় যা আগে একবার লেকচার ক্লাস আর এইটার সাথে এই ক্লাস, এরপর তোমাদের আর মানে কোনো ডিফিসিয়েন্সি থাকা উচিত নয়। এছাড়া বইয়ের মধ্যে একটু যাবা, একটু চোখ বুলাবা, বেইলিয়ান লাভ বইটা একটু পড়বা। বেইলি লাভ বইতে কিন্তু খুবই সংক্ষিপ্তভাবে প্রেসাইসলি বাট ক্লিয়ারলি এই গল ব্লাডার এন্ড বিলিয়ারি ট্রি এর ডিজিজগুলো লেখা আছে, তোমরা পড়বা। আগামী ক্লাসে কোলিসিস্টেক্টমি এইটা নিয়ে কিন্তু একটু আলোচনা করব। দেখা যায় কোলিসিস্টেক্টমি, এই কোলিসিস্টেক্টমির বিভিন্ন প্রসিডিওর, এইটা আমি করব, লিখবো নাকি না? এইটা করব, এইটা আলোচনা করব। আর বাইল ডাক্টের মানে ডিজিজ, তার সাথে অবস্ট্রাকটিভ জন্ডিসের প্রিলিমিনারি ম্যানেজমেন্ট, এটা নিয়ে আলোচনা করব। আমার মনে হয় যে আজকে আমরা এখানে শেষ করতে পারি। আর তোমরা জানো এই যে করোনার যেই প্যান্ডেমিক, সেই প্যান্ডেমিকের বিশাল ধাক্কা এখন কিন্তু আমাদের এই পেরিফেরি যে শহরগুলো আছে তাতে লেগে যাচ্ছে। আস্তে আস্তে করে কিন্তু এর ইনসিডেন্স বাড়তেছে। সবাই একটু সাবধানে থাকবা। মাস্ক কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বাড়ির থেকে বের হইলে মাস্ক ছাড়া বের হবে না। আর করোনার কিন্তু প্রিভেন্টিভ ইম্পর্টেন্ট রোল হলো ঘন ঘন কিন্তু সাবান দিয়ে হাত ধোয়া। সাবানে এটা খুব ভালোভাবে ডিস্ট্রাকশন হয় বিদায় সেটা খেয়াল রাখবা। করোনা কিন্তু এমনি আসে না, করোনা কিন্তু মানুষ নিয়ে ঘরের ভিতর ঢোকে। কাজী এটা একটু খেয়াল রাখবা। সবাইকে ধন্যবাদ। আর একটা, তোমাদের যে কোশ্চেনগুলোর মধ্যে একজনে একটা কোশ্চেন করছো আর কেউ কোশ্চেন করো নাই, সুপার স্যাচুরেটেড বাইল। হ্যাঁ, এটা কে কোশ্চেনটা করছে লিখে রাখো নাম্বার। তুমি যেই কোশ্চেনটা করুক সবার জন্য আবার বলি, সুপার স্যাচুরেটেড বাইল। আসলে আমরা এই গল স্টোনের সাথে এই সুপার স্যাচুরেটেড বাইল যে শব্দটা ইউজ করি, এইটা এই স্যাচুরেশন কি দিয়ে আমরা বলি যে বাইল একটা ফিজিওলজিক্যাল মানে লিকুইড সাবস্টেন্স। যে বাইল তৈরি হয় কোথায় তোমরা জানো, যে লিভারে। এটা গল ব্লাডারটা হলো একটা স্টোর হাউস। গল ব্লাডারটা কি করে, গল ব্লাডারের যে কাজ তার ভিতরে একটা কাজ হলো ইট ক্যান কনসেন্ট্রেট দ্য বাইল, বাইলকে কনসেন্ট্রেট করবে। কিন্তু বাইলের যে কনসেন্ট্রেট যখন করে, এই যে বাইলের ভিতর যে সলিউডগুলো থাকে, যেমন ধরো কোলেস্ট্রল, বাইল অ্যাসিড, ফসফোলিপিড, পিগমেন্টস, এগুলো থাকে। কিন্তু কোলেস্ট্রলটা হলো সবসময় এখানে থাকবে ডিজলভ অবস্থায়। ডিজলভ কিসের ডিজলভ থাকে? এ ফসফোলিপিড এবং বাইল অ্যাসিড এর সাথে একটা কমপ্লেক্স তৈরি করে। কমপ্লেক্স তৈরি করে এটারে বলা হয় মাইসিলি ফরমেশন। তোমরা এটা ফিজিওলজিটা আবার একটু ভালো করে পড়বা, যে কোশ্চেনটা জিজ্ঞেস করছো। মাইসিলি ফরমেশন, এই মাইসিলি ফরমেশন তৈরি যদি না হয়, যেমন দেখা গেল যে কোলেস্ট্রলের পরিমাণ বেড়ে গেছে, তাহলে ফসফোলিপিড যেটুকু আছে তার সাথে মাইসিলি পরিমাণ তৈরি করার পরে আরও কিছু কোলেস্ট্রল রয়ে গেল। তাহলে এই যে বাড়তি কোলেস্ট্রল রয়ে গেল, তাহলে এই কোলেস্ট্রলটা যাবে কোথায়? যদি বাড়তি কোলেস্ট্রল থেকে যায় তখনই আমরা এটাকে বলি সুপার স্যাচুরেটেড বাইল। যখনই দেয়ার ইজ ইনক্রিজড অ্যামাউন্ট অফ কোলেস্ট্রল উইদিন দি বাইল, অর্থাৎ ফসফোলিপিড যে পরিমাণে ধরে রাখতে পারবে তার চেয়ে যদি বেশি পরিমাণে কোলেস্ট্রল থেকে যায় বাইলের মধ্যে, তখন তার নামই হইল সুপার স্যাচুরেটেড বাইল। এটা কোলেস্ট্রলের পরিমাণ বেড়ে গেলেও হবে, আবার যদি কোনো কারণে ফসফোলিপিডের পরিমাণ যদি কমে যায়, তাহলে ফসফোলিপিডের পরিমাণ কমে গেল, কোলেস্ট্রল ধরো ঠিকই আছে কিন্তু ফসফোলিপিড নাই, তাহলে তো মানে ওই কিছু কোলেস্ট্রল থেকে যাবে, তখনও এটারও আমরা সুপার স্যাচুরেটেড বাইল বলি। অর্থাৎ যে পরিমাণে কোলেস্ট্রল থাকলে ফসফোলিপিডের সাথে জয়েন করে মাইসিলি তৈরি করতে পারবে, তার চেয়ে বেশি যদি কোলেস্ট্রল গলব্লাডার বাইলের মধ্যে থাকে, তাহলে তাকেই আমরা বলি সুপার স্যাচুরেটেড বাইল।
এবং তখনই এই কোলেস্ট্রলটা প্রিসিপিটেট করে, তার মধ্যে ক্যালসিয়াম ঢোকে, তার মধ্যে ফসফেট ঢোকে, তার মধ্যে কার্বনেট ঢোকে, এই জন্য সব কিছু ঢুকে একটা তৈরি করে ফেলে। সুতরাং এই সুপার স্যাচুরেটেড বাইল সম্পর্কে তোমাদের এইভাবে জানতে হবে। আরেকজনে যে কোশ্চেন করছে সেটা কমপ্লিকেশনস অফ মিউকোসিল। মিউকোসিলের আসলে বেশি কমপ্লিকেশন না। মিউকোসিলের এখানে তোমরা একটা জিনিস জানো, হোয়ার দেয়ার ইজ স্ট্যাগনেশন অফ এনি লিকুইড সাবস্টান্স, স্ট্যাগনেশন থাকলে সেখানেই ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে। সেটা যদি ইন্টেস্টাইনে হোক, সেটা কোনো গ্ল্যান্ডের মধ্যে হোক, যেখানেই হোক। তো গল ব্লাডারে যখন স্ট্যাগনেন্ট থাকে, এই যে একটা ফ্লুইড লিকুইড, তখন ওর মধ্যে তো কিছু ব্যাকটেরিয়া থাকেই, সেই ব্যাকটেরিয়াগুলো মাল্টিপ্লিকেশন হয় এবং ইনফেকশন হয়। ইনফেকশন হয়ে পায়োজেনিক ইনফেকশন হয়ে গেলে তখন এমপাইমা গল ব্লাডার হয়। তাহলে মনে রাখবা যে মিউকোসিল অফ গল ব্লাডারের কমপ্লিকেশনই হলো এমপাইমা গল ব্লাডার। এইটা মনে রাখবা, ইনফেকশন অফ গল ব্লাডার। এটুকুই বলতে পারলে হবে। তো ধন্যবাদ সবাইকে। আবার তোমাদের সাথে কথা হবে। আমি কালকে যদি ক্লাস নেই তাহলে আমি 2টার ভিতর জানাই দেব। তোমরা সবাই কামরুলের সাথে একটু যোগাযোগ রেখো, আমি চেষ্টা করবো ক্লাসটা নিতে। ধন্যবাদ সবাইকে।